সেপেস ডেস্কটপে রাখি। ইমেজটা তো ভাই আমি অরিজিনালটাই নিছি আমি। না, আমি একটু দেখতে যাচ্ছি যে ইমেজটা এরকমও থাকতে পারে। যদি এরকমটাই হয় তাহলে মেন রেশিওটাই ঠিক নেই এমনটাই। এই ঘড়ির ইমেজটা আমার কাছে আছে ভাই, কিন্তু এরকম না, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট। আচ্ছা আচ্ছা, তা ভাই আপনি স্ক্রিন শেয়ার দিয়ে আপনার ঘড়ির ইমেজটা দেখান দেখি, শুধু ইমেজটা, পিএসডি ফাইলটা না, ইমেজটার মেইন ইমেজটা। ওকে, উইন্ডোজ 7। একসময় উইন্ডোজ 7 খুব জনপ্রিয় ছিল, এখন উইন্ডোজ 7-এর জনপ্রিয়তা তুলনামূলক কমে গেছে। আমি এটারই কথা বলতেছিলাম। এখানে দেখেন ঘড়ির রাউন্ডনেসটা দেখেন, আর আশা করি বুঝতে পারছেন আপনি, তারেক ভাই। জি ভাই। এটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে আপনি যখন কার কি ছোট বড় করেন ইমেজগুলো, তখন আপনার যদি আপডেট ভার্সন হয় তাহলে শিফট ছেড়ে দিয়ে কাজ করতে হবে। আর যেহেতু আপনি আর কি আগের ভার্সন ব্যবহার করতেছেন, আপনাকে শিফট ধরে কাজটা করতে হবে। যেমন ইমেজটা আমি কিন্তু অরিজিনাল ইমেজ দেখিনি, তারপর বুঝতে পারতেছি যে রেশিও নষ্ট হয়ে গেছে। এমনকি ওই যে জুতার ইমেজ, সেটারও রেশিও নষ্ট হয়ে গেছে, কিন্তু আবার যে কাচের যে গ্লাসেরগুলো নিছেন সেটার রেশিও কিন্তু নষ্ট হয়নি, দেখে বোঝা যায়। এটা এই যে রাউন্ডনেস বা দিক থেকে ঠিকঠাক আছে। তাহলে এটা ডিরেক্ট সিলেক্ট করে ভাই আমি টেস্ট করছিলাম। ওকে, যে ঠিক আছে, আপনি স্টপ করেন, এটা দেখাই দিচ্ছি আমি। জাস্ট ঘড়ির রাউন্ডনেসটা দেখলেই বোঝা যায়। যেমন এখানে এটা হচ্ছে আপনার ইমেজটা ছিল যে রাউন্ড, একবারে উপর থেকে লম্বা হয়ে গেছে। ভাই আমি অফ করছি ইয়েটা দেন, স্ক্রিন শেয়ার দেন। ওকে, স্ক্রিন শেয়ার দেই। ভাইয়া, হ্যাঁ, 1600 ওয়াট যে হয়েছে সেটা আপনি কোত্থেকে দেখছিলেন? কোনটা 1600? ওই যে গিগের ডেসক্রিপশনটা। আপনার ডিসক্রিপশনটা? হ্যাঁ। গুগল ট্রান্সলেটে কি? ও, গুগল ট্রান্সলেট ওই ওখানে। আমি ওটা হচ্ছে পাই না। ওখানে মেইনলি দেখার দুটা কারণ। এক হচ্ছে প্রধানত হচ্ছে ওখানে এডিটেবল একটা আর কি ওয়ার্ডের মতো আমরা একটা পেজ পাচ্ছি, এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে আমার কোনো বানান যদি ভুল থাকে, যাবতীয় জিনিসগুলো সহজে চলে আসতেছে, আর এ পাশ থেকে বাংলা অর্থটাও চলে আসতেছে। এই জন্য আমি এডিট বা কোনো কিছু করলে ওখানেই লিখি, গুগল ট্রান্সলেশন লিখলে হ্যাঁ, সার্চ করে চলে কিন্তু আসবে। এটা কোন জায়গায় দেখায় ভাই, আমি তো হ্যাঁ, খুঁজেই আর পাচ্ছি না। গুগলে সার্চ করেন গুগল ট্রান্সলেশন নামে, প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটাতে ক্লিক করলেই হয়ে যাবে। ঠিক আছে, ফটোশপে আসলাম। ঠিক এই যে যেমন এই যে ঘড়ি রাউন্ডনেসটা নাই, এটার কারণটা হচ্ছে মেইনলি আপনি যখন কন্ট্রোল T দিয়ে ছোট বড় যেখানেই করেন না কেন, বা যখনই করেন না কেন, যেমন এটাই সব সময় শিফট চেপে করবেন। এই যে শিফট চেপে, এটা কখনোই নষ্ট হবে না। আর যে আপনার আপডেট ভার্সন হয় 2020, তাহলে আপনাকে শিফট ছেড়ে দিয়ে তার বিপরীতটা হয়। আপডেট ভার্সনে শর্টকাটগুলো চেঞ্জ করা হয়েছে, তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন, তাহলে এটা কখনোই রেশিও নষ্ট হবে না। এখন যদি ফুললি আপনার ইমেজের রিভিউতে আসি, বা আমাদের যে ফটোশপ বর্তমান যে কম্পিটিটর আছে তাদের সঙ্গে আসি, এখানে কম্পিটিশন আমরা টিকতে পারবো না বললেই চলে। তাহলে এটা রেশিও নষ্ট হয়ে গেছে প্রথমত এটা, তাছাড়া হাইলাইটও তুলনামূলক কম হচ্ছে। এর থেকে অনেক ভালো ভালো ঘড়ির ছবি আপনি পাবেন ওই ফ্রি ওয়েবসাইটগুলোর মধ্যে। তারপর দ্বিতীয়ত, ঠিক আছে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, যেহেতু গ্লাস ট্রান্সপারেন্ট হয়, পিছন দিক থেকে আমরা দেখতে পাই, কিন্তু যেমন আপনাকে অলরেডি বলছি, বা সমুদ্রের পাশে বা যে অন্য কোনো জায়গায় রাখেন, তখন তো এই আগুনের রিফ্লেকশনটা আসবে না। এই জন্য এটা আপাতত বাদ দিয়ে দেন, এই জন্য এটা বাদ যাচ্ছে। আর এদিক থেকে এটারও রেশিও নষ্ট হয়ে গেছে, আর তুলনামূলক আর কি জুতার হাইলাইটটা কম। যে ফ্রি ইমেজে দেখেন, আমি আপনাকে দু একটা জুতার হাইলাইটার অলরেডি গতকাল দেখাইছিলাম, ওগুলো যদি করতেন ওটাই এনাফ। এর থেকে অনেক হাইলাইট জুতা পাবেন। এই যে দেখেন রেড কালার, বা এই জুতাটাই দেখেন, ওটার তুলনায় অনেক হাইলাইট, আমার কাছে হাইলাইট লাগতেছে, অনেক বেশি হাইলাইট, রেজুলেশন অনেক ভালো একেবারেই। আর এই জিনিসগুলো হচ্ছে কি আবার প্রোডাক্ট বেস, অর্থাৎ ই কমার্স ওয়েবসাইটের জন্য এই জুতোগুলো বিক্রি করা হবে, এমন কিছু বিষয়টা আসতেছে। আর এই জুতোটা তুলনামূলক হাইলাইট কম, এটা আছে।
এগুলোও ব্যবহার করতে পারেন, এই যে এটাও ব্যবহার করতে পারেন। এছাড়াও দেখেন আপনি খুঁজে দেখেন অনেকগুলোই পাবেন যেই জুতোগুলো হাইলাইট হচ্ছে বেশি, চোখে লাগতেছে। যেমন আমি এই যে আপনাদের গিগে দেওয়ার দিন প্রথম দিন দেখাইছিলাম আমার গিগ ইমেজটা কীভাবে সিলেক্ট করব, তাহলে হালকা করে উপর থেকে আমি নিচে যাই যে কোন ইমেজ। তার মানে ওই যে রঙিন এগুলা নিব বেশি এখন নাকি? রঙিন হোক বা যেটা হোক, এক কথা যেন আমার চোখে লাগে, হাইলাইট হয়। এই যে উপর থেকে আসলো, আমি দেখি যে আমারটা কোনটা আমার চোখে বেশি লাগতেছে এবং সেটা প্রোডাক্ট বেস কোনটা হচ্ছে, সেদিক থেকে আপনি এখন হাইলাইট ইমেজগুলো নেন। আবার এই জিনিসটাও লক্ষ্য রাখতে হবে যে আপনার তো ব্যাকগ্রাউন্ড অলরেডি সাদা আছে, যেমন এটা ব্যাকগ্রাউন্ড সাদা আছে, আবার আপনি সাদা ব্যাকগ্রাউন্ডই করলেন, তাহলে তো ওইটা কেমন হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আবার মেনটেন রাখতে হবে যে আপনি কতটা পরিবর্তন করলেন সেটাও যেন আবার ফুটে ওঠে, রেশিও ঠিক থাকে, প্রত্যেকটা জিনিসই পারফেক্টনেসটা রাখতে হবে, প্রত্যেকটা জিনিসই। যেমন এদিকে আমার কয়েকটা জিনিসের ভেরিয়েবল দেখাই, শুধুমাত্র যেমন গতকাল আবির আবির ভাই শুধু মডেলগুলোই করছিল, এদিকে কোনো প্রোডাক্ট করেননি। আপনার যখন খালি শুধু প্রোডাক্টই আসতেছে, এই সব বিষয়গুলো যদি একটু একটু করি তাহলে সবগুলো আসতেছে। এটা শুধু একটা ওয়েবসাইটে সার্চ দিছি, আপনাদের তো আরও বাকি ওয়েবসাইটগুলো দেওয়া আছে, সেগুলোতেও সার্চ করে পারফেক্ট ইমেজগুলো নিতে হবে। এটা আসলো। আর গিগের ডিসক্রিপশন কি লেখা হয়েছে ভাই? ওকে, এটা ভাই আপনার ওইটারে কিছু মডিফাই করছিলাম আর কি, এখন হবে নাকি একটু যদি আই দেখতেন। উইল আমি রিমুভ করবো ব্যাকগ্রাউন্ড বাই ক্লিকিং পাথ। ঠিক আছে, আমি যে টাইটেল দিয়েছিলাম গ্রাফিক্স ফটো, এটা তো হুবাহু অনেকটা কপি হয়ে যাচ্ছে উপর থেকে। আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আই এম অ্যান, ওকে ই যেহেতু আছে অ্যান, এক্সপার্ট ডিজাইনার, আই এম অ্যান এক্সপার্ট গ্রাফিক্স ডিজাইনার। সাথে 2 years ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আই এম এ মাস্টার অফ অ্যাডোবি ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর, স্পেশালি ফটোশপ ব্যাকগ্রাউন্ড রিমুভাল 100%। মডিফাই করছেন, তবে মডিফাইটা কম হয়ে গেছে, আর একটু বেশি করার দরকার ছিল এদিকটা, আর একটু মধ্যখান ভাই সম্পূর্ণই চেঞ্জ। জি ভাই আর উপরে এটাই দেখেন, আমরা যে যখন ফাইবারের গিগ দিব শেষের দিকে কিন্তু লিখে আসবে যে এগুলা যত কিছু আমরা করছি, ক্যাপ ও গিগের সময় দেখাইছিলাম যে এগুলা আমার তৈরি, অন্য কারো কাছ থেকে না। ওখানে তো আমরা যখন সিগনেচার করে দিচ্ছি, তারপরেও যখন, আর এরা তো রোবোটিক মাধ্যমে ধরে ফেলবে, এরা তো খুঁজতে হবে না, কারণ লক্ষ লক্ষ গিগ ফাইবারে আছে। কিন্তু তখন যদি আপনার এটাও ওখানের মধ্যে ধরা পড়ে যায়, সেক্ষেত্রে তো আপনার অ্যাকাউন্ট ডিসেবল কিংবা ওয়ার্নিং খাবেন। অ্যাকাউন্ট ডিসেবল যদি আর ভেরিফাই হয় আপনার নামে, যদি ভেরিফাই করতে বলে, তাহলে আপনার নামে আর কখনো ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। সেহেতু এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। আচ্ছা ভাই, তাহলে এটার জন্য কি করব, কারণ ইংলিশে তো বেশি একটা এক্সপার্ট না। এখন ভাইয়া, হ্যাঁ আপু বলেন। ডেসক্রিপশনের জন্য কি এগুলো ধরবে বুঝেছো? হ্যাঁ, ডিসক্রিপশনের জন্য আপনাকে কপিরাইট ধরবে, ডিসক্রিপশনও আপনাকে লেখা কপি করা যাবে না। আচ্ছা। এখন কিছু কিছু বিষয় আছে যখন করতে পারবেন, কিছু কিছু বিষয় যখন এখন এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ, বাইক, সাইকেল, হার্ট ইমেজ, এগুলো তো একই রকম, সার্ভিস তো একই রকম, একই রকম এগুলো হতে পারে, যেমন টাইটেল তো একই রকম, এগুলো হতে পারে। কিন্তু যে এই যে ডিসক্রিপশনগুলো আছে এগুলো যদি হুবাহু মিলে যায়, যেহেতু আবার ডিসক্রিপশনটাও ছোট, আবার নতুন ইউনিক বের করাটাও কঠিন, সেক্ষেত্রে আপনি, তারেক ভাই আপনাকে একটা বুদ্ধি দিই, তাহলে আপনি একটা কাজ করেন, যেহেতু দুইটা বুদ্ধি দিচ্ছি। এক, আমি যেমন এখানে গুগল ট্রান্সলেশনের ক্ষেত্রে, আপনি তো বাংলা তো ইংরেজি তৈরি করতে না পারেন, বাংলাটা তো তৈরি করতে পারবেন, বাংলাতে একটা প্যারাগ্রাফ লিখতে পারবেন, তাহলে আপনি বাংলায় প্যারাগ্রাফ লেখেন। ইংরেজিটা এখানে এখানে আপনি বাংলায় লেখার পরে ইংরেজিটা কিন্তু ফুললি সঠিক আসে না, এটা আবার ঠিক করে নিতে হয়, গুগল ট্রান্সলেশনে ফুললি সঠিক আসে না, আপডাউন করে নিতে হয়। আপনি বাংলাতেই ডিসক্রিপশনটা লিখেন, আপনি আপনার চিন্তা করেন বাংলাতেই লিখেন, সবসময় কাগজ খাতা কলম বা এগুলো নিয়ে বসবেন, আমি নিজেও খাতা কলম নিয়ে বসি, বাংলাতেই আপনি লেখেন যে একজন বাংলাতেই আপনি লেখেন, এক পাশ থেকে কিন্তু ইংরেজিটা চলে আসতেছে, তার মানে ইংরেজির জন্য যে খুব যে এক্সপার্ট হতে হচ্ছে এমনটাও না, কিন্তু ইংরেজি পারতে হবে। আর এখানে কিন্তু বলে দিই, গুগল এখানে ট্রান্সলেশনে ফুললিভাবে সঠিকভাবে ইংরেজিটা আসে না, কিছু কিছু আসে, বা অনেক সময় যেমন এটা ঠিক আছে, আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, এটা ঠিকঠাক আসছে,
কিন্তু অনেকগুলোর ক্ষেত্রে যখন এই প্যারা আকারে লিখবেন সঠিকভাবে আসবে না, তখন এটা নিচ থেকেই একটু ঠিকঠাক করে নিতে হয়, নিচ থেকে এটা ঠিকঠাক করে নিতে হয়। আপনি আপাতত বাংলা ডিসক্রিপশনটাই লিখেন। এদিকে অনেকে আছেন যারা ইংরেজি ভালো বোঝেন, এখানে ক্লাসেই আপনার এটা ডিসক্রিপশনটা ঠিকঠাক করে নিব। আপনি বাংলাতেই লিখেন, তাছাড়া ইংরেজি সমস্যা যেহেতু বাংলাতে লিখেন। আর এটাও একটু চিন্তা করে মডিফাই করে নিয়ে আসবেন, কেননা আমরা যা ফ্রিল্যান্সার আছে তাদেরকে ক্রিয়েটিভ হতেই হবে। ক্রিয়েটিভ যদি না হয়, হয়তো শুরুর দিকে কিছু আর্ন করতে পারবে কিন্তু পরে আস্তে আস্তে ঝরে পড়বে। ক্রিয়েটিভ যদি না হয়, সময়ের সাথে আমাদের পরিবর্তন হতে থাকতে হবে। যার একটা আচ্ছা উদাহরণ। ভাই, জি ভাই। যতটুকু রাগ করা আছে ততটুকু কি চেঞ্জ করলেই হবে নাকি? হ্যাঁ, এখানে বলতে এখানে আর একটু চেঞ্জিং নিয়ে আসবেন, কিছু কিছু এখানে একটু চেঞ্জিং নিয়ে আসবেন। আর এটা পারলে আর এটাও চেঞ্জিং নিয়ে আসবেন। টাইটেলটা রাখলাম, ঠিক আছে, ওইটা রাখেন, সমস্যা নেই। তারপরে চেঞ্জিংয়ের মধ্যে আবার এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। সার্চের জন্য আমরা কি টার্গেট করছি, ক্লিপিং পাথ, তাহলে বা ব্যাকগ্রাউন্ড ভিউয়াল যেটা টার্গেট করেন সেটা আবার আপনার ডিসক্রিপশনের মধ্যে ঢুকাইতে হবে। সেটাও ডিসক্রিপশনের মধ্যে আপনাকে কথার ভিত্তিতে ঢুকাইতে হবে, আবার অর্থটাও যেন সুন্দর অর্থ প্রকাশ করে, তাহলে সার্চ র্যাঙ্কে আসার সম্ভাবনা আছে। এই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে। তাহলে এখানে যদি দেখি ব্যাকগ্রাউন্ড ভিউয়াল কয়বার আসছে, এখানে একবার আসছে। তারপরে দেখেন তেমন একটা কিন্তু আর আসেনি, বা কয়েকবার যতটুকু আনা যায় চেষ্টা করবেন, তাহলে সার্চ র্যাঙ্কে আসার বিষয়টা আছে। আবার টেক্সটের অর্থও ঠিক থাকবে, এমনভাবেই আমাদের চেষ্টাটা করতে হবে। তাহলে মিডিল আপনি শুধু এদিকে গেলে ঠিক আছে, আপনি শুধু এই যে এতটুকু আছে, এতটুকু একটু নিচ থেকে আর কি ট্রাই করেন, অন্তত বাংলাটা করেন। যদি ইংরেজিটা সমস্যা হয় বাংলাটা করেন, ইংরেজিটা করে নেওয়া যাবে, সমস্যা নেই। আর চাইলে এটাও একটু চেঞ্জ করে নিতে পারেন, একটু চিন্তা করে দেখবেন যে চেঞ্জ করে নিতে পারেন। আবার এই যে ব্যাকগ্রাউন্ড ভিউয়াল, ক্লিপিং পাথ, এই টপিকসগুলোও নিয়ে আসবো আবার। জি ভাই। ঠিক আছে। আর আমি স্ক্রিন শেয়ার স্টপ দিচ্ছি। তন্দি দাস আপু, আপনার ওইটা শেয়ার করেন। আপনার এটা আমি রিজনটা দেখছি, বলা হচ্ছে অলরেডি সেম ডিজাইন সাবমিশন, আর কি অলরেডি সেম ডিজাইন সেখানে আছে, সেই জন্য আপনারটা রিজেক্ট করা হয়েছে। দেখি আপনি আমি আরেকটু শেয়ার করেন দেখি, রিজেক্টের কারণটা আমরা ডিটেলস দেখি। আর তারেক ভাই, আপনার ওইটা পিক বেস্ট কী খবর, যেটা সাবমিট করছিলেন? আমার ওইটা ভাই এখন ওই যে আন্ডার রিভিউ রয়ে গেছে। তো নেব, আপনারটা হ্যাং করতেছে, আমি দেখতে পাচ্ছি না। আপু সম্ভবত অফলাইন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তন্ময় দত্ত ভাই, ওকে, সি ব্যাক। আচ্ছা ভাই, এখন ওই তো ওই পিক বেস্টের মধ্যে যে ট্রেন্ডিং চলতেছে, একটা যে সুইমিং, পুল, হ্যাঁ ওটা নিয়ে ট্রেন্ডিং চলতেছে। ওই ডিজাইনগুলো ওইটা নিয়ে কি কাজ করব আমরা? ওটাতে তো ডিজাইনগুলো ওটা তুলনামূলক কঠিন মনে হচ্ছে। যদি আপনারা ওই ডিজাইনগুলো পারবেন সেই ধরনের, তাহলে তাহলে করতে পারেন। অ্যাপ্রুভের ওখানে যান দেখি, ওকে, রিজেক্টের ওখানে যান। নিচের দিকে আপনার 3 স্টেপ বাটন আছে, ওখানে ক্লিক করেন। এই যে নিচের দিকে ডিজাইনের মধ্যে, হ্যাঁ রিজেক্টের কারণগুলো যান, ক্লিক করেন। তাহলে রিজেকশনের কারণটা দেখতেছে সিমিলার সাবমিশন অলরেডি অ্যাকসেপ্ট, তাহলে এখানে বলতেছে অলরেডি এটার মতো ডিজাইন ওদের ওয়েবসাইটে আছে, এমনটাই। সেক্ষেত্রে আপনাকে ডিজাইনটা মডিফাই করে আবার কাজ করতে হবে, এমনটাই বলতেছে।
আর এদিক থেকে টেক্সট বা এগুলো তেমন কোনো ভুলের কথা বিষয়ে বলেনি। প্রথমত ওটা ডিজাইনটা দেখে, যেহেতু ডিজাইনটা আপনার অলরেডি এরকম আছে সেজন্য হয়তো আপনাকে নতুন ডিজাইন তৈরি করতে হতে পারে। তাহলে আবার করবো ভাই এটা। এটা বলতে এখানে বলতেছে অলরেডি এটার মতো ডিজাইন আছে, সেহেতু আপনাকে আর কি ইউনিক ডিজাইন আর একটু, আমি জানি এটা আপনি ইউনিক ডিজাইন করছেন, আসলে এতগুলো ডিজাইনের মধ্যে কিছু কিছু ডিজাইনের সাথে মিলে যাচ্ছে, এই জন্য আপনাকে ডিজাইনটা একটু চেঞ্জিং আনার প্রয়োজন আর কি। চেঞ্জিং আনলে অ্যাপ্রুভ হতে পারে। অলরেডি এরকম ডিজাইন আছে, এই জন্যই এটা রিজেক্ট করা হয়েছে। তাছাড়া টেক্সট বা এদিককার এগুলো ভুলটা আসেনি, প্রথমত ওইটাই দেখে, তারপর টেক্সট বা এগুলোর ভুলগুলো দেখে। সেহেতু আপনাকে আরও নতুন ডিজাইন বা ইউনিকনেসটা আরেকটু আনতে হবে, তাহলে এটা আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, ঠিক আছে আপু। ওকে ভাই। হ্যাঁ ঠিক আছে। তন্ময় দত্ত ভাই, আপনার কী অবস্থা? তো ভাইয়া প্রবলেম ছিল অনেক, তাই ক্লাসে আসতে পারিনি কয়েকদিন। ওকে ঠিক আছে। আপনি কি এই যে ক্লাসগুলো হচ্ছে এগুলো কি রিকভার করতে পারবেন মনে হচ্ছে? দেখি ভাইয়া, আমি 1-2 দিনের ভিতরে আমার সব প্রবলেম সলভ হয়ে যাবে আশা করি। ওকে ঠিক আছে, আপনার সাথে আমরাও আশা করি আপনার প্রবলেম 1-2 দিনের মধ্যে সলভ হয়ে যাবে। ঠিক আছে। আর করুণাময় ভাই, তাহলে আপনার অ্যাকাউন্ট তৈরি বা এদিকে ফাইবারের প্রোফাইল, তাহলে একটা কাজ করি, বা আলেন ভাই দেখতে যারা আছেন, আমি আগামীকালের ক্লাসের বিষয়টা রাখবো যে আমাদের গিগের সরাসরি যারা যারা গিগের ডিসক্রিপশন লিখতে পারতেছেন না, তাদের জন্য ক্লাসের মধ্যে সরাসরি গিগের ডিসক্রিপশন আমরা কীভাবে লিখতে পারি সেই বিষয়টা। তারপর হচ্ছে ইমেজ সিলেক্টের বিষয়টা, এটাই আমি আগামীকালের ক্লাসের মধ্যে রাখতেছি। যে যেমন তারেক ভাই ইমেজ সিলেকশনটা হচ্ছে না, আপনাদের ক্ষেত্রে আমি খুঁজে খুঁজে বা এদিকে যারা আরও ভালো পাচ্ছেন বা এদিক থেকে ইমেজ সিলেকশন করে এই বিষয়গুলোতে করব। এটা মনে হয় আগামীকাল ক্লাসের জন্য ভালো হতে পারে। গিগের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে সমস্যাগুলো হচ্ছে, আগে তো আমাদের গিগ বা এই বিষয়গুলো কমপ্লিট করতে হবে, তা না হলে তো মার্কেট প্লেস থেকে অর্ডার বা এই বিষয়গুলো আসবে না। এটা একটা। আর কে আপু, আপনার অ্যাকাউন্টটা শেয়ার করেন, এখানে ইমপ্রেশন বা এই বিষয়গুলো দেখাই দিই। ইমপ্রেশনের বিষয়টা কি, ক্লিকের বিষয়টা কি, কে আপু আপনি স্ক্রিনটা শেয়ার করেন। যারা যারা ফাইবার অ্যাকাউন্ট খুলছেন, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, যদি বুঝতে পারেন। করতেছি ভাই। আর ফেরদৌসী তেমন না আপু, আপনার এখন ফাইবারের কি অবস্থা চলতেছে? বাই রিকোয়েস্ট বা এগুলো কি পাঠাচ্ছেন? ঠিক আছে। আর এই দিক থেকে আপনাদের যখন প্রত্যেকেরই ফাইবার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, তখন ফাইবার সম্পর্কে একেবারে একটা ডিটেলস ক্লাস নিব আমি। ফাইবারের প্রত্যেকটা অপশনে আপনাদের বুঝিয়ে দিব, ড্যাশবোর্ড, মেসেজ, অর্ডার, গিগ, অ্যানালাইসিস, আর্নিং, কমিউনিটি, এটার ভিতরের যেগুলো আছে। ভাইয়া শেয়ার হয়েছে? জি শেয়ার হয়েছে। এগুলোর ভিতরের যে অপশনগুলো আছে প্রত্যেকটাই আমি আপনাদের দেখাবো, কেননা আমাদের তো অলরেডি ফাইবার অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে যদি আমি দেখাই কারো কারো বুঝতে অসুবিধা হবে। এই জন্য ফাইবার সম্পর্কে আমি ডিটেলস যে অপশনগুলো আছে সেটাতে আসতেছি না। ভাইয়া আমার ইমেজ আর গিকটা একটু দেখবেন? হ্যাঁ অবশ্যই আপু, আমি দেখার জন্যই আছি, আমাকে শুধু বলবেন। ঠিক আছে, কে আপুর পরেই আমি আপনার এটাতে যাচ্ছি। তাহলে দেখেন আপু, এখানে আপনার একটা আছে গিগের নামে একটা অপশন আছে, গিগের অপশনে যান। হ্যালো? জি আপু শুনতে পাচ্ছি। এই যে গিগ নামে অপশনটাতে আছে, ওখানে যান। অর্ডারের পাশে গিগস, অর্ডারের পাশে উপর দিকে, হ্যাঁ অর্ডারের পাশে, মেসেজে না, অর্ডারের পাশে, অর্ডার এবং অ্যানালিটিক্সের পাশে দেখেন ড্যাশবোর্ড, মেসেজ, অর্ডারস, তারপর হচ্ছে গিগস। আমার কথা কি এদিকে সবাই শুনতে পাচ্ছেন? আই থিঙ্ক কে আপু কি অফলাইন হয়ে গেছেন?
হ্যালো। হ্যাঁ আপু, আপনাকে শুনতে পাচ্ছি এখন আমি। এখান থেকে গিগসে চলে যান, উপরের দিকে আছে এই যে ড্যাশবোর্ড, মেসেজ, অর্ডারস, তারপর হচ্ছে গিগ। এখানে হ্যাঁ এখানে। এখানে দেখেন মোবাইলের যে বিষয়টা আছে, এখানে একটা জিনিসটা, আমার গিগটা মানুষ কতজন দেখতেছে, কি অবস্থায় আছে, আমরা এটা খুব সহজে এখান থেকে বুঝতে পারি। এটার অলরেডি আপডেট চলতেছে। তাহলে দেখেন এখানে বিষয়টা, যারা যারা গিগ তুলছেন, তাছাড়া পরে যারা গিগ তুলবেন তাদের ক্ষেত্রেও দেখেন। এখানে গিগের ক্ষেত্রে এটা কয়েকদিন আগে ছিল না, এখানে কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে ইমপ্রেশন, আরেকটা হচ্ছে ক্লিক। একটা হচ্ছে ইমপ্রেশন, ক্লিক, ভিউ। মোবাইলের মধ্যে এগুলো দেখতে পাবেন, মোবাইলের মধ্যে এগুলো শো করায় ইমপ্রেশন, ক্লিক এবং ভিউ। ইমপ্রেশন জিনিসটা হচ্ছে কি, আপনার এই গিগটা কতটা সার্চে বা কী হিসাবে দেখাচ্ছে সেটার উপর ইমপ্রেশনটা দেখায়। ইমপ্রেশন আপনার যত বেশি হবে তত বেশি অর্ডার পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ইমপ্রেশন যত বেশি হবে তত বেশি অর্ডার পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ইমপ্রেশনটা অর্থাৎ আপনার গিগটা পেজে সার্চে কতটুকু দেখা যাচ্ছে, এটা একটা। এরপরে আছে ক্লিক। যখন আপনার ইমপ্রেশনটা বাড়তেছে, এই অবস্থায় যদি আপনার গিগের ইমেজটা ভালো লাগে, তারপরেই তো আপনার গিগের উপর ক্লিক করবে, তাছাড়া তো কেউ ক্লিক করবে না। অর্থাৎ আপনার গিগের মধ্যে ক্লিক পড়ছে এখন পর্যন্ত একটা, কেউ একজন আপনার গিগের মধ্যে একটা ক্লিক করছে, অর্থাৎ ওপেন করে দেখছে, এটা এখানে বলতেছে। কোনো একজন বায়ার কিংবা এই দিক থেকে যদি নতুন ট্যাব নিয়ে বারবার নিচ থেকেও ক্লিক করা হয়, সেক্ষেত্রে এটা বেড়ে যায়। তাহলে ইমপ্রেশনটা হচ্ছে আপনার এই গিগটা কতটা সার্চ র্যাঙ্কে বা কতটা র্যাঙ্কিংয়ে আছে, সেটা হচ্ছে ইমপ্রেশন। আর ক্লিক হচ্ছে আপনার এই গিগটা আর কি সার্চ থেকে বা অন্য কোথাও থেকে কেউ গিগটা দেখার পরে যদি আপনার গিগের ভিতর ক্লিক করে, তাহলে সেটা হচ্ছে এখানে ক্লিকস হচ্ছে 1। আমাদের ইমপ্রেশন যত বেশি হবে সেই হিসাবে ক্লিকটা যত বেশি হবে, গিগ যদি ভালো হয় সেই হিসাবে ক্লিকটা বেড়ে যাবে। আর ইমপ্রেশন এবং ক্লিক বাড়াটা একদিক থেকে ভালো। আর যদি আপনার ইমপ্রেশন ক্লিক অনেক বেশি হচ্ছে কিন্তু অর্ডার পাচ্ছেন না, এমনটা যদি হয়, তার মানে বুঝতে হবে যে আমাদের গিগের কোয়ালিটি তুলনামূলক খারাপ। আর ইমপ্রেশন আপনার এটা কেবল শুরু হয়েছে, ইমপ্রেশন অনেক হয়, 10K 12K এরকম পর্যন্ত চলে যায়। সেই হিসাবে তো এটা এখনও তো 100-র মধ্যে যায়নি, সেক্ষেত্রে ইমপ্রেশন ওই দিক থেকে ঠিক আছে। আপাতত দেখেন বাই রিকোয়েস্ট পাঠাইতে থাকেন। এখন বাই রিকোয়েস্ট আপনি পাইছেন কি এখন পর্যন্ত? না, তাহলে বাই রিকোয়েস্টের জন্য সবসময় থাকতে হবে। আসলে বাই রিকোয়েস্ট তেমন একটা নতুন অ্যাকাউন্টের জন্য পাওয়া যায় না। দেখবেন যে 1 মিনিট, এটা থেকে না, এই যে হ্যাঁ এখান থেকে যে বাই রিকোয়েস্টটা এখানে আসার পরে দেখবেন যে 1 মিনিটের জন্য জাস্ট বাই রিকোয়েস্টটা আসে। ওই সময় আপনি অনলাইনে অ্যাক্টিভ ছিলেন না। এটা হচ্ছে আরেকটা বিষয় হতে পারে। আপনি অনলাইনে একটা বাই রিকোয়েস্ট আসছে কিন্তু আপনি অ্যাক্টিভ ছিলেন না, সেই সময় আবার বাই রিকোয়েস্টটাও শেষ হয়ে গেছে। এই জন্য সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যে টাইমটা বলছিলেন আমি ওই টাইমে মানে ট্রাই করছি থাকার হ্যাঁ, সময়। এটা কিন্তু রিলোড দিয়ে থাকতে হবে। আপনি এইভাবে এসে বসে থাকতেছেন তাহলে কিন্তু আসবে না। এটা 5 মিনিট পর পর রিলোড দিতে হবে। ল্যাপটপ থেকেও? ল্যাপটপ থেকে বা এখানে যদি ল্যাপটপ থেকে যদি আপনি পাঠাইতে চান বাই রিকোয়েস্ট, ফোন থেকেও কিন্তু বাই রিকোয়েস্ট পাঠাইতে পারবেন আপনি। না মানে রিলোডের ব্যাপারটা আমি তো মনে করছি ল্যাপটপে রিলোড দেওয়া লাগবে না। ল্যাপটপও দিতে হবে। এই যে এই পেজে আছে এই পেজেও রিলোড দিতে হবে, নাহলে তো আপনার যেভাবে আছে এমনই থাকবে। দেখেন 5 মিনিট পর পর একটা অটো রিলোড আপনাকে ইনস্টল করে দেই। অটো এক্সটেনশনে যান দেখি, 5 মিনিট পর পর রিলোড দেন, খুব দ্রুত দিলে সমস্যা হবে। ওই যে ক্রোম এক্সটেনশনে যান, ক্রোম এক্সটেনশন কি এখানে আসছে? নাই, তাহলে নতুন সার্চ বারে ওই যে নিচের দিকে আছে ক্রোম ওয়েব স্টোর, নিচের দিকে। অটো রিফ্রেশ লিখে সার্চ করেন। এক নম্বরে যেটা আছে এটা অ্যাড করেন। ব্যাক যান, আগের ট্যাবে ব্যাক যান, এবার অ্যাড করেন অ্যাভেলেবল অন ক্রোম। দেখি অ্যাড করতে দিচ্ছে না। আচ্ছা ভিতরের দিকে যান দেখি তাহলে। এটার ভিতরে মানে ক্রোমটা ডাউনলোড দিতে বলতেছে। হ্যাঁ বুঝতে পারছি, এরা তো এদের মার্কেটিং করবেই ক্রোম, কেননা ওদের
মার্কেটিং, আচ্ছা সুপার ইজি অটো রিফ্রেশ এটার উপর ক্লিক করে ভিতরে যান। সেকেন্ডটায় না না, প্রথমটাতে ক্লিক করে টাইটেলে ক্লিক করে ভিতরে যান। হ্যাঁ এখানে ক্লিক করেন। ওকে, এবার অ্যাড করেন। উপরে দেখেন অ্যাডের অপশন পাবেন। ও বুঝতে পারছি, অ্যালাউ এক্সটেনশন ফ্রম দিস স্টোর উপর দিকে লিখে আছে গ্রিন ব্লু কালার, ওইটা অ্যালাউ করে দেন। অ্যালাউ। ওকে, এবার অ্যাড টু ক্রোম করেন। অ্যাড এক্সটেনশন। ওকে, সে হয়েছে এটা এক্সটেনশন অ্যাড হয়েছে। এখানে ফাইবারের পেজে ব্যাক যান, বাই রিকোয়েস্টের পেজে। হ্যাঁ ওটাতে এক্সটেনশনতে ক্লিক করেন। এখানে দেখেন 5 মিনিট কিংবা 8 মিনিট করে রাখেন। 5 মিনিট কিংবা 8 মিনিট, এটা নতুন প্রোফাইল হিসেবে 8 মিনিটটাই রাখেন। অর্থাৎ 8 মিনিট পর পর অটোমেটিক্যালি আপনার রিলোড হবে, কিন্তু আপনি চাইলেও তার আগেও রিলোড করে দিতে পারেন। আর রোবোটিকভাবে এইভাবে ফাইবারে বা কোনো কিছু কোথাও ব্যবহার ঠিক না, কিন্তু 8 মিনিট পর পর তো আমি নিচ থেকে রিফ্রেশ দিতেই পারি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। 5 মিনিট কিংবা 8 মিনিট, 5 মিনিটের নিচে কখনোই আসবেন না, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। আর আমার দিক থেকে আমি অটো এক্সটেনশন অনেক দিন ধরে ব্যবহার করতেছি, কোনো সমস্যা নেই। আর ফাইবার বাংলাদেশে এই বিষয়ে আমি বিভিন্ন লেখা পড়ছি, সেক্ষেত্রে সমস্যা হবে না। 5 মিনিটের নিচে আসবেন না। এক্ষেত্রে কি হচ্ছে, আপনার অটোমেটিক্যালি ওই উপরের দিক কোণে তো টাইম শো করাচ্ছে, এই টাইম পর পর রিফ্রেশ নিয়ে নেবে। কিংবা আপনি নিচ থেকে 2 মিনিট পর পর রিফ্রেশ দেখবেন যে হঠাৎ করে কোনো বায়ার রিকোয়েস্ট আসবে, 1 মিনিট শো করাবে আবার চলে যাবে, এমনটা কিন্তু হয়। সেহেতু আমাদের এখানে রিলোড দিয়ে কাজটা করতে হবে। আর ফোনতেও আপনি যদি ফোন থেকে পাঠাইতে চান, ফোন থেকেও পাঠানো যাবে। ওখানেও বায়ার রিকোয়েস্টের অপশনটা খুঁজে বের করবেন, খুঁজে বের করলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করেন। আর আমি কি আজকে ব্রুশিওর ডিজাইনে তাহলে আমি ব্রুশিওর ডিজাইনে যাব। ব্রুশিওর ডিজাইন ভাইয়া একটা দেখলেন না? ভাইয়া সরি তন্নিদার ওই সাথে যে অটো রিফ্রেশটা নিজে থেকে তারপর অফ করে কিভাবে? ওই এক্সটেনশনে আবার ক্লিক করলে স্টপে দিলেই স্টপ হয়ে যাবে। ওকে ভাইয়া। ওকে, এই যে অটো রিফ্রেশটা 5 মিনিটের নিচে আনবেন না, নিচে আনলে এটা অটো ফাইবার থেকে ধরে ফেললে সমস্যা হতে পারে। আর না হলে তো অটো রিফ্রেশটা যদি আমরা না করি, আপনি তো অফলাইন হয়ে যাচ্ছেন, আর অফলাইন হলে বাইরে আপনাকে মেসেজ করবে না। ভাইয়া ভাইয়া হ্যাঁ বলেন, আকি আপু আগে বলেন। কেউ যদি মানে অনলাইন না থাকতে পারে, যেমন রিফ্রেশ করলো না বা রিলোড করলো না, তখন তো তার বায়ার রিকোয়েস্ট আসবে না বা সে কাজ পাবে না, এইটুকুই তো? নাকি অ্যাকাউন্টেরও কোনো লস হবে বা এরকম? অ্যাকাউন্ট লস বলতে কি, আপনি অনলাইনে হলেন না, হঠাৎ করে আপনার অর্ডার চলে আসছে। আপনি কি জানেন আমার যে বর্তমান যে আইডিটা আছে, এটাতে প্রথম আমি তো শুরুর দিকে তো এইভাবে অর্ডার আসে না, আমি ফাইবারে ঢুকি না, আমার একটা হঠাৎ করে অর্ডার চলে আসছে। অর্ডার চলে আসছে এটারও খোঁজ খবর আমি জানি না, অর্ডার আসছে, টাইম শেষ হয়ে গেছে, তারপর দেখতেছি যে একটা অর্ডার আসছিল। এটা একটা বায়ারকে তখন পরে মানে যদি যদি রিলোড নাও করতে পারি, অ্যাক্টিভ নাও থাকতে পারি, কিন্তু অর্ডার আসছে কিনা সেটা চেক করতে হবে। হ্যাঁ অর্ডার আসছে না সেটা চেক করতে হবে। অর্ডার হঠাৎ আর করে যদি আমি কোনো সময় অর্ডার না নিতে চাই, মানে 1-2 দিনের জন্য এটা সাপোজ একটা বাসায় থাকলাম না বা কিছু, এটার একটা তখন অপশন এখানে ভ্যাকেশনে যাওয়া। হ্যাঁ ভ্যাকেশনে বা আউট অফ অফিস নামে একটা অপশন আছে, সেটা করতে পারেন আপনি। কিন্তু আউট অফ অফিস বা ভ্যাকেশনে গেলে কিছু সমস্যা হয়। সমস্যা কেমন সমস্যা হয়, যে আপনার অ্যাকাউন্ট একেবারেই ডাউন হয়ে যেতে পারে। আপনার অ্যাকাউন্ট র্যাঙ্কিংয়ে থাকলে ডাউন হয়ে যেতে পারে, আপনি যে কয়েকটা অর্ডার পাচ্ছিলেন সেই অর্ডারগুলো আর পাবেন না, এমনটা হয়ে যেতে পারে। হওয়ার সম্ভাবনা চান্স আছে 70 থেকে 80%। সেক্ষেত্রে আপু আপনি করতে পারেন, মোবাইলে অ্যাপসটা ডাউনলোড করে রাখেন, তাহলে মেসেজ অর্ডার আসলে কিংবা মেসেজ আসলে নোটিফিকেশন শুনে আপনি বুঝতে পারবেন এখানে যে অর্ডার বা আপু বায়ার এখানে আরেকটা জিনিস বলি কি, আসলে সবসময় আমাদের এই বিষয়টা দেখতে হবে। আমি যখন এই যে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে পরীক্ষাগুলো চলতেছিল, যখন আমি 4th সেমিস্টারে ছিলাম, তখন তো প্রচুর পরিমাণে এদিকে কাজ, যার কারণে পরীক্ষা হচ্ছে, কিন্তু পরীক্ষার আগের রাতও এদিকে ফাইবারে কাজ করে তারপর দিন পরীক্ষা দিতে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের 6টা সাবজেক্ট ছিল, আমি 2টা সাবজেক্টে ফেল করছিলাম। কেননা বিষয়টা হচ্ছে এদিকে সময় দিতে যায়, বই পড়া তেমন হয়নি। কিন্তু তারপরের সেমিস্টারে যেহেতু পড়ালেখাটা আগে মেইন,
পরের সেমিস্টারে 1 মাসের মতো কোনো কাজ করিনি, যেন আগের সাবজেক্টগুলো সহ রিকভার করে ভালো রেজাল্ট নিয়ে আসছিলাম। এই জন্য তখন আমি অবশ্য ভ্যাকেশন মোডে গেছিলাম, সেই সময় আর কি অর্ডার পাওয়া বা দীর্ঘদিন ধরে আমি অর্ডার আর তেমন একটা পাইনি, কিন্তু রেজাল্ট ভালো ভালো করাটা ছিল একদিক থেকে মেইন। আচ্ছা, অর্ডার কিভাবে ডেলিভারি দিতে হয় এটা কি দেখাবো? আমার একটা কালকে আরেকটা অর্ডার আসছে, এটা আমার ডেলিভারি টাইম হয়ে গেছে, ডেলিভারিও দিতে হয়। ডেলিভারি দেখাবো না, অন্য অন্য কোনো অর্ডারে দেখাবো ডেলিভারি দেওয়াটা। তাহলে এটা আমি ডেলিভারি দিয়ে দিই। আর আমি দেখেন ভাই। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি আমি। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, এটা হচ্ছে ল্যাপটপ থেকে। তাহলে আর ফাইবারটা আমার ল্যাপটপে অন করছে এই কারণেই যে কোথাও যদি যেতে হয় বা সেক্ষেত্রে আমার কাজগুলো সহজেই করতে পারতেছে, আর ডেস্কটপ হলে তো সরাইতে পারতেছি না। এই জন্য ল্যাপটপটা এই কাজগুলোর জন্য একদিক থেকে বেস্ট, কিন্তু কাজ যখন আপনি করবেন তখন আবার ডেস্কটপটা বেস্ট, বিশেষ করে মোশন গ্রাফিক্সের জন্য ল্যাপটপ এতটা লোড নিতে পারে না। আমি এখন আপনাদের নতুন আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি, ব্রোশিওর ডিজাইন। আমি কি ব্রোশিওর ডিজাইনে যাবো কিনা এটা নিয়ে চিন্তা আছে। এখন আপনারা বলেন যে আমি ভাইয়া হোমওয়ার্কটা দেখবেন না? ও হোমওয়ার্কগুলো আমি অলরেডি দেখছি, আপনাদের দেখতেছি। এদিক থেকে তন্নি দাস আপু, আপনার গিকটা আপনি দেখান আমাকে, গিক বা ইমেজ স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারেন, কিংবা সরাসরি আমাকে আপলোড করেও দিতে পারেন। আপলোড করে দিতেছি ভাইয়া। আপনি আপলোড করেন। ভাইয়া অটো রিফ্রেশার অন রেখে তো ল্যাপটপ যদি স্লিপ করে রাখি তাহলে তো আর অসুবিধা হবে না, না, ল্যাপটপ স্লিপ করলে তার কাজ করবে না, ল্যাপটপ কাজ করবে না। না অন রেখে কাজ করতে হবে। স্ক্রিন শেয়ার হয়ে গেছে। আর এখান থেকে কি আপলোড ঠিক আছে, আপনার অ্যানিমেশনটা আমি দেখছি, অ্যানিমেশন ঠিক আছে, এখানে আসতেছে, অর্থাৎ পজিশন অ্যানিমেশন করা হয়েছে আর ফেড অ্যানিমেশন ঠিক আছে আপু। আর আখি আপু করছে বিজনেস কার্ডের দিক থেকে অ্যানিমেশন, যেহেতু এখানে মেইনলি অ্যানিমেশনের বিষয়টা প্রাধান্য ছিল, সেক্ষেত্রে অ্যানিমেশনটা করছেন। শুধু তো আমাদের অ্যানিমেশন করলেও হবে না, আমাদের ডিজাইন করে তারপর কাজটা করতে হবে। যেমন গতকালে যে ডিজাইনটা ছিল ফ্রিপিকের, এই ধরনের ডিজাইনগুলো আমিও করতে পারি, আপনাদের আমি সেই ডিজাইনগুলো দেখাতে পারি যদি আপনারা নিতে পারেন। এটা একটা, আর এই গ্রুপ থেকে কোনো কেউ ডিজাইন দেখানো হয়নি। যদি কারো মনে হয় যে এই কাজ ভাইয়া এইটা অনেক কোন রকমে করছে, কালকে সন্ধ্যার পর থেকে আমার গিগ লিখতে লিখতে শেষ হয়ে গেছে সময়, ওইটার জন্য। ঠিক আছে, তাহলে আজকে আমি ব্রুশিওর ডিজাইনে চলে যাচ্ছি। আমি দেখাই ব্রুশিওর জিনিসটা কি। গ্রাফিক রিভারে যাই, ব্রুশিওর লিখে সার্চ করি। দেখেন, আমরা এতদিন ধরে যে কাজগুলো করছিলাম সেগুলো ফ্লায়ারিনের কাজ করছিলাম। যেমন আমি এটা পেজ ওপেন করলাম, তারপর এটা পেজ ওপেন করলাম, দুটো ওপেন করলাম। এটা দেখেন, আমরা যখন ফ্লাই করছিলাম সেটা ছিল একটা পেজের মধ্যে, এটা কিন্তু 6টা পেজের মধ্যে, একাধিক পেজের মধ্যে। এটা ভাঁজ করার কাজটা করা হয়েছে। আগেরটা ছিল একটা পেজের মধ্যে, এটা ছিল 6টা পেজের মধ্যে। ঠিক এটা আছে 4টা পেজের মধ্যে, যেটা হচ্ছে 3টা অপশন থাকে, এটাকে বলে ট্রাইফোর্ড ব্রুশিয়ার বলা হয়। আর যেটা আছে 2টা অপশনের মধ্যে, এটাকে হচ্ছে বাইফোর্ড ব্রুশিয়ার বলা হয় থাকে। দেখেন এগুলো ভাঁজ করা আছে। এই ধরনের ডিজাইনগুলো কি আমি আজকে দেখাবো, যে আমরা কিভাবে পেজ নিতে পারি, পেজ সেটআপটা ডিজাইনটা। হ্যাঁ ভাইয়া দেখবো। পেজ সেটআপটা তাহলে আমি দেখাবো কি আজকে। এখন কি যদি মনে করেন যে কাজের চাপ হয়ে যাচ্ছে তাহলে দেখাবো না। দেখেন ভাইয়া, অসুবিধা নাই। ঠিক আছে, আপনার আপু ওইটা থাকলো। আমি এটা বোঝানোর জন্য আমার মনে ক্যামেরা অন করার দরকার, ক্যামেরার মাধ্যমে পেজের মাধ্যমে সরাসরি বোঝানো দরকার। এটা কালকে বোঝানোর জন্য আমি একটা A4 পেজের মধ্যে হালকা কিছু লিখছি। আমি দেখি ক্যামেরাটা দেখি কি অবস্থা একটু। আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ করছি, ক্যামেরা অন করতেছি। ক্যামেরার মধ্যে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন কিনা জানি না। প্রথমে এখান থেকে বলি, দেখেন এই যে পেজগুলো, এখানে দেখেন 3টা অংশে বিভক্ত। এগুলো হচ্ছে 3টা অংশে বিভক্ত। আবার এটা সাইজ দেখেন, দেখা যাচ্ছে না ভাই দেখা যাচ্ছে না। স্ক্রিনটা শেয়ার করে নিই।
স্ক্রিন শেয়ার করে তারপর আবার ক্যামেরাতে ব্যাগ আসতেছে। জি, স্ক্রিন শেয়ার পর আবার ক্যামেরাতে ব্যাগ আসতেছে। যখন এই যে এই পেজগুলো দেখেন, এগুলা 3টা অংশে বিভক্ত। যেমন দেখেন 1টা 2টা 3টা। আর এটার পেজ সাইজ দেখেন, এটার পেজ সাইজও কিন্তু আমাদের A4 পেজ সাইজ। A4 পেজ সাইজটাকে আমাদের ভাঁজ করা হয়েছে, মধ্যখানে 2টা ভাঁজ করা হয়েছে, এই জন্য 3টা করে অংশ তৈরি হয়ে গেছে। এই জন্য এটাকে বলা হয় ট্রাইফোল্ড ব্রোশিওর। আর যেটা আমরা মধ্যখানে শুধুমাত্র একটা ভাঁজ দেওয়া হচ্ছে A4, এটাও সম্ভবত A4 পেজে করা হয়েছে, সরি এটা লেটার পেজে করা হয়েছে। আমরা লেটার পেজেও ফ্লায়ার ডিজাইন করছি, A4 পেজেও কিন্তু ফ্লায়ার ডিজাইন করছি। তাহলে লেটার পেজ এবং A4 পেজ, লেটার পেজ এবং A4 পেজ, এখানে একটা ভাঁজ দেওয়া হয়েছে, এখানে 3টা ভাঁজ দেওয়া হয়েছে। তবে সবচেয়ে বেশি এই ধরনের ফ্লায়ারগুলোই বেশি চলে। ফ্লায়ার তো না, ব্রোশিওর, এই ধরনের ব্রোশিওরগুলোই বেশি চলে, যে 3টা ভাঁজ দেওয়া আছে, মধ্যখানে 3টা ভাঁজ দেওয়া আছে, এগুলো পেজ নাম্বার আছে। পেজ নাম্বারগুলোর জন্য ক্যামেরা ওপেন করি। সরাসরি দিক থেকে ক্যামেরায় কেমন আসবে জানি না। আর ওকে স্যারকেও দেখা হয়ে গেল একসাথে। ওকে, আমাকে কি এর আগে দেখেননি? শুরুর দিকে তো ক্যামেরা অন করছিলাম আমি। আজকে আজকে অন্যরকম দেখাচ্ছি। ওকে ঠিক আছে, সমস্যা নেই। তাহলে পেজের আমি একটু স্ক্রিন শেয়ার অফ, ক্যামেরা অন। এখানে একটা জিনিস দেখেন, পেজে এখানে আমি কিছু টেক্সট লিখছি, বোঝা যাচ্ছে না, লাইটিংটা মনে হয় বেশি হয়ে যাচ্ছে। সম্পূর্ণ হোয়াইট। পয়েন্টে সাদা বেস লাইটিং কিভাবে যে দেখাবো, লাইটিংটা বেশি সাদা পেজ বোঝা যাচ্ছে কিন্তু কিছু লেখা আছে কিনা বোঝা যাচ্ছে লেখা আছে এটা বোঝা যাচ্ছে না। আমি দেখি লেখাটা বড় করে দেওয়া যায় কিনা। কলম আশেপাশে সাইডেই কলম রাখি, কিন্তু কোন পাশে রাখছি। ওকে কলম, বেশ আমি শুধু একটু মোটা করে লেখার চেষ্টা করি। মার্কার দিয়ে লিখলে মনে হয় দেখা যাবে। কিন্তু আপাতত আমার কাছে তো মার্কার নাই। এটা কম্পিউটার এটা স্ক্রিন, কি বাসায় না বাড়িতে? এটা হচ্ছে বাসায় ভাড়া নিয়ে আছে আমরা 8 জন। তার মধ্যে আমি বাসা থেকে ক্লাস নেই, বাকি বাচ্চারা অফিসে গিয়ে ক্লাস। এবার ডবল করে দিছি, এবার মনে হয় একটু বোঝা যাচ্ছে। এই যে 1 6 5, তারপরে আপনার এখানে উল্টা দেখাচ্ছে কি, এই যে 6 5 উল্টা পাশে দেখাচ্ছে। 561। হ্যাঁ 5 6 1। এটা এখন আমি জাস্ট দেখি, দেখেন এটা কিন্তু আমি ভাঁজগুলো কিভাবে বুঝাবো, এপাশে এইভাবে দিলে লাইটিংটা বেশি পড়ে যাচ্ছে। না বোঝা যাচ্ছে ভাই। ধরে রাখলে ঠিক হয়, কিছুক্ষণ ধরে রাখলে। দেখেন আমি কিন্তু মধ্যখানে 3টা ভাঁজের জন্য আমি এখানে কলম দিয়ে এপাশে একটা ভাঁজ দিয়ে দিছি। সরাসরি স্ক্রিনেই বোঝানোর চেষ্টা করব না সরাসরি বুঝাবো, বুঝতেছি না। না ভাই দেখা বোঝা যাচ্ছে ঠিক ভাইয়া। আছে, তাহলে দেখেন এটা আমার কিন্তু A4 পেজ, যে পেজটা নিচ্ছে এটা A4 পেজ। এই পেজগুলোর মধ্যে সাধারণত ফ্ল্যাটটা কিভাবে থাকে, এই ভাঁজটা এইভাবে থাকে, এটা এখানে, এটা এখানে। পেজটা থাকে এইভাবে, ভাঁজটা করা থাকে এইভাবে। প্রথম যেখানে পেজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নাম্বার 1, উপরে যে অংশটা দেখতেছে এটা হচ্ছে নাম্বার 1। আর সবার উল্টা পাশে যদি দেই, এই ভাঁজ করার পরে এটা হচ্ছে নাম্বার 6, অর্থাৎ উপরে হচ্ছে নাম্বার 1 আর শেষে হচ্ছে নাম্বার 6। আমি স্ক্রিন শেয়ার দিই, এখান থেকেও বুঝতে পারবেন। ওকে, তাহলে দেখেন এই যে ওখানকার পেজটা, এই যে বর্তমানে আমার মাউসটা যেখানে আছে, স্ক্রিন শেয়ারে বর্তমানে আমার মাউসটা যেখানে আছে, এটা হচ্ছে পেজ 1 আর এপাশে হচ্ছে পেজ 2। এখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পেজ নেয়ার বিষয়টাতে মানুষ সবচেয়ে বেশি ভুল করে, যার কারণে সরাসরি দেখাচ্ছিলাম কোনটা কত নাম্বার পেজ। তাহলে দেখেন মাউসটা আমার বর্তমানে যেখানে আছে এটা হচ্ছে পেজ 1 আর এটা হচ্ছে পেজ 6। ঠিক একইভাবে স্ক্রিন শেয়ার স্টপ দিই, তাহলে ক্যামেরাটা আবার অন হবে। একইভাবে এখানে শুরুর দিকে যেটা পেজ থাকতেছে এটা হচ্ছে পেজ 1। দেখেন আমি পেজটা যখন হালকা করে একটা পেজ উল্টাইলাম, দেখেন এখানে কিন্তু চলে আসে পেজ। আমার এখান থেকে দেখতেছি লাইটিংটা বেশি পড়ে যাচ্ছে। একটা কাজ করি, কম্পিউটারের মধ্যেই বুঝাই।
এখানে লাইটিং বেশি পড়ে ভাই যাচ্ছে। একটু মাঝ সাইডে রাখলে দেখা যায়, সাইড সাইডে, সাইডে আচ্ছা। বুঝা যায়। ভাই জি, আপনি ওই যে আগে যে রকম বুঝাইতেন মাউস দিয়ে আমরা বুঝতে পারবো, কারণ আপনার এটা ফোল্ডিং ফোল্ডিং করলে কোন পেজ কিভাবে আসে আপনি ওখানে ওইভাবে বুঝাইলে মেবি এটা আমি করতে চাই। ওকে ঠিক আছে, অন্যরা আমি বুঝবে। ক্যামেরা জি, অফ জি। করি, ফটোশপের মধ্যে নিয়েই বুঝাই। এখানে পেজ সেটআপটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, কোন একটা এখান ভাই থেকে ফটোশপ নিয়ে ওই যে ব্রাশ টুল দিয়ে, কালার ব্রাশ টুল দিয়ে কালার দেখাই ব্রাশ দিলে না। দিয়ে দেখে। ঠিক আছে, এটাতেই বোঝানো যাবে। কিন্তু ভাঁজের কিভাবে ভাঁজটা হচ্ছে এটা হচ্ছে রিয়েল লাইফে ভাঁজের বিষয়টা দেখানো যাবে না এখানে, যে ভাঁজটা কোনটার সাথে কোনটা পড়ে। যেমন এই যে এগুলো হচ্ছে ভাঁজ করা, আর ভাই ইয়ে হয় নাই, প্রেজেন্ট হইতে দেখাচ্ছেন আপনি যে। আমার এখানে দেখাচ্ছে প্রেজেন্টিং। দেখেন আমার নামে এমডি টুটুল প্রেজেন্ট নামে অপশন আছে, ওইটাতে ক্লিক করেন। ওই যে প্রিন্টের জন্য এই পেজটা লাগে, হ্যাঁ এটা, কারণ আমরা এক জায়গায় প্রিন্ট, ঠিক না টুটুল ভাই? হ্যাঁ এটা হচ্ছে প্রিন্টের জন্য, হাতে হাতে দেওয়ার জন্য আমাদের দেশেও চলে, ব্রুশের বলায়। জি। ভাই এখন কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনি? দেখেন এদিকে কারো স্ক্রিন দেখতে অসুবিধা হচ্ছে? স্ক্রিন আমার শেয়ার আছে বলতেছে। দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমি ওইটা ডাউনলোড করে নাম্বারিংটা করি। এটা ডাউনলোড, ওকে ডাউনলোড করা হয়ে গেছে, ফটোশপে নিয়ে যাই। তাহলে দেখেন এগুলো কিন্তু ভাঁজ করা আছে, আর এপাশের এটা কিন্তু ভাঁজ করা নেই। এই যে উপরের যে অংশটা আছে, অর্থাৎ দুটো অংশ আমি কেটে নেই, এটা একটা ডুপ্লিকেট করে নিই, তাহলে দুভাবে বোঝা যাবে। যেহেতু দুটো অংশ থাকে, একটা এটা কিন্তু বাইরেও হয় ভিতরেও হয়, দুপাশেই ডিজাইনটা হয়। এটা আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, তাহলে বাইরের ভিতরের অংশ দুটো আমি আলাদা আলাদা করে ফেলি। এখান থেকে এটা আমি ডুপ্লিকেট করলাম। তাহলে প্রথম পেজ হচ্ছে এটা, এই যে লোগো যে উপরে আছে এটা হচ্ছে আমাদের প্রথম পেজ। এটা আমি বাইরে করে ফেলি ডিজাইনটা। আর টুটুল ভাই এইটার অপোজিট পেজ যেটা হবে এটা তো হ্যাঁ, ওই পেজের ডিজাইন এজেন্সি দেখা যেটা, হ্যাঁ অপোজিট পেজ হচ্ছে এটা। হ্যাঁ এটা হচ্ছে অপোজিট পেজ, এই যে এখানকার এটা। তাহলে এই জন্য এটা ডিজাইন এজেন্সি যেটা ওই ফার্স্ট পেজের ব্যাক পেজ না, এটা ডিজাইন এজেন্সি। হ্যাঁ এটা হচ্ছে ভিতরের পেজ, আর এগুলো পেজগুলো জি। আমি এখান থেকে নাম্বারিং করতেছি। তাহলে দেখেন একটা পুরা এই পেজকে মধ্যখানে দুটো ভাঁজ থাকে, আর এখানে পেজের নাম্বারিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। পেজের নাম্বারিংটা ভেরি ইম্পর্টেন্ট। পেজের নাম্বারিং যদি আমরা এখানে নাম কোনখান থেকে জানি একটু নয়েজ হচ্ছে। তাহলে যখন আমরা ভাঁজ দিই, আলামিন ভাই, আলামিন ভাই, যে আমরা যেখান থেকে ভাঁজ দেই এটা হচ্ছে আমাদের প্রথম পেজ। তাহলে দেখেন এটা হচ্ছে নাম্বার 1, এই পেজটা হচ্ছে নাম্বার 1 পেজ। এটা হচ্ছে নাম্বার 6, ব্রাশটা একটু ছোট করে নিই। এটা হচ্ছে নাম্বার 6, এটা হচ্ছে নাম্বার 1, আর এটা হচ্ছে নাম্বার 5। তাহলে পেজ দেখেন এটা নাম্বার 1, এটা 6, এটা হচ্ছে 5। দেখেন পেজগুলো কিন্তু উলটপালট আসতেছে। কেন উলটপালট হচ্ছে? আমরা যখন ভাঁজ দিব পেজটার, তখন কিন্তু যেটার পরে যেটা আসবে সেই হিসাবে। আর এদিক থেকে যদি আমরা পেজ হিসাব করি, এই পেজটা হচ্ছে, এটা হচ্ছে নাম্বার 4। কালারটা কম আসতেছে কেন? আচ্ছা নতুন লেয়ার নেই। এটা হচ্ছে নাম্বার 4, 5, আর এটা হচ্ছে নাম্বার, থামেন সরি, এটা হচ্ছে নাম্বার 2, 3, 4। তাহলে এটা দুটো অংশ। পুরা পেজটাকে আমরা যখন ভাঁজ করব তখন পেজগুলো এমন দাঁড়ায়। সরাসরি দেখালে হয়তো ভাঁজটা কিভাবে থাকে এটাও সরাসরি দেখাই দিতাম, তাহলে বুঝতে সুবিধা হতো। তাহলে দেখেন এটা হচ্ছে বাইরের দিক থেকে, এক পাশ থেকে যদি আমরা ভাঁজ ছাড়াই এটা পুরো পেজটা খুলে ফেলি, A4 পেজটা, তাহলে পেজের নাম্বারগুলো দাঁড়ায় এরকম। এটা হচ্ছে প্রথম পেজ নাম্বার 1। যখন পেজটা উল্টাচ্ছি তখন দাঁড়াচ্ছে নাম্বার 2, 3, 4, আর এ পাশ থেকে
এপাশ থেকে 5 6। আবার তাহলে প্রথম যে উপরের যে পেজটা থাকে, উপরের পেজে যেমন লোগো, কোম্পানি নেম এগুলা কিন্তু লেখা হয়েছে। এই যেখানে লোগো, কোম্পানি নেম এই জাতীয় লেখাগুলো প্রথম পেজে থাকে, এই জন্য এটা নাম্বার 1। এই পেজটা যখন আমাদের ভাঁজ করে একটা বইয়ের মতো নিয়ে আসবো, তখন এটা এই পেজটা চালায় নাম্বার 2, এটা আসে 3, এটা আসে 4। তাহলে আপনাকে পেজ স্মরণ রেখে আপনাকে ডিজাইনটা করতে হবে, যে কোন পেজে কোন ডিজাইনটা থাকতেছে সে অনুযায়ী আপনাকে ডিজাইনটা করতে হবে, এবং আমি ডিজাইনগুলো আপনাদের কপি করে দেখাবো। আর যখন আমরা এই পেজটাকে একটা বইয়ের মতো তৈরি করে ফেলি, ঠিক এক্সাম্পল স্বরূপ এটার মতো তৈরি করে ফেলি, তাহলে দেখেন পেজ 1টা হচ্ছে উপরের দিকে আসবে, আর এটা পিছনের সাইডটার কি আছে দেখাচ্ছে না। আর পেজ 6 যেটা হচ্ছে এটার পেজ 6 এটা হচ্ছে শেষের দিকে থাকে। যখন আমরা কোনো একটা বই দেখি, সবার প্রথম কিন্তু আমরা কভারটাই দেখি, কভার ডিজাইন কী ধরনের কী আছে, কোন কোম্পানির বই বা কি বই, এটা উপরের দিকে দেখি আর শেষের দিকে দেখি। তাহলে এখানে দেখেন ব্রোশিওর ডিজাইনের ক্ষেত্রে উল্লেখযোগ্য এই বিষয়টা, সবচেয়ে বেশি উল্লেখযোগ্য পেজ হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6, সবচেয়ে বেশি উল্লেখযোগ্য পেজ। এটার কারণটা হচ্ছে এটাই যে নাম্বার 1 পেজে সাধারণত আমাদের কোম্পানির লোগো, আমার এই ব্রোশিওরটা কি বিষয়ে এটা লেখা থাকে। নাম্বার 1 পেজে সাধারণত এই বিষয়গুলো লেখা হয়ে থাকে। আর নাম্বার 6 পেজে কন্ট্রাক্ট, কিউআর কোড বা অ্যাড্রেস এই বিষয়গুলো নাম্বার 6 পেজে লেখা হয়ে থাকে। এগুলো লেখা হয় নাম্বার 6 পেজে। আর নাম্বার 1 পেজ হচ্ছে আমাদের লোগো, এই যেমন এখানে লোগোর বিষয়টা আসছে, কোম্পানি নেম এই বিষয়গুলো খুব বেশি হাইলাইট হয়। তাহলে নাম্বার 1 আর নাম্বার 6 পেজে আমাদের সবচেয়ে হাইলাইট বিষয়গুলো থাকে। তাহলে নাম্বার 1 পেজে থাকে আমাদের কোম্পানির লোগো, ইনফরমেশন এই বিষয়গুলো, আর নাম্বার 6 অর্থাৎ সবার শেষের পেজে থাকে কন্ট্যাক্ট ইনফরমেশন, অ্যাড্রেস এই জাতীয় কাজগুলো। আর বাকি যে পেজগুলো আছে এখানে যেমন সার্ভিসের বিষয়টা, কোম্পানি সম্পর্কে বর্ণনা এই বিষয়গুলো থাকে বাকি পেজগুলোতে। তাহলে ভিতরে হচ্ছে 2 3 4। আর আমরা যদি ভাঁজগুলো দেই তাহলে এইভাবে পেজের নাম্বারিংটা হয়। এখন পেজের নাম্বারিংটা এইভাবে কতটুকু বুঝাইতে পারছে আমি জানি না। তাহলে পেজের নাম্বারিংটা আমাদের এইভাবেই করা হয়ে থাকে ট্রাইপড ব্রোশিওরের ক্ষেত্রে। এই যে নাম্বারিংটা বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, যাই হোক, বুঝতে পারলেই ভালো। তাহলে এইটা জিনিস আপাতত সব মাথায় রাখতে হবে। নাম্বার 1 পেজ এবং 6 নাম্বার পেজ কিন্তু গুরুত্বপূর্ণ। নাম্বার 1 পেজে লোগো আর ইনফরমেশন এগুলো আসে, আর 6 নাম্বার পেজে সাধারণত কন্ট্রাক্ট এগুলো রাখা হয়। আর বাকি যে পেজগুলো আছে যেহেতু এগুলো পেজের ভিতরে থাকে, এখানে সার্ভিস, আপনার কোম্পানি সম্পর্কে বর্ণনা এই জাতীয় কাজগুলো আসে। এই পেজটা আমরা কিভাবে সেট আপ করবো এটা এখন আপনাদের দেখাই। তার আগে আরও কিছু যেমন উদাহরণ দেখি। এটার ক্ষেত্রে লোগো বা এই বিষয়গুলো সামনের দিকে ছিল, ট্রাইপড ব্রোশিওর লিখে সার্চ করি। আর যদি ট্রাইপড ব্রোশিওর পারেন তাহলে এখানে দুইটা অপশনগুলো পাবেন। ঠিক এটার পেজগুলো ওইভাবে নাম্বারিং হবে, যেমন এটা উপরে এটা পেজ 1 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে 1 এবং 4 নাম্বার পেজটা বেশি গুরুত্বপূর্ণ। প্রথম পেজে কোম্পানির লোগো, তারপরে কি বিষয়ে ব্রোশিওরটা এই বিষয়ে লেখা হয়, আর সবার শেষের পেজে যে বিজনেসের ফোন নাম্বার, লোকেশন এই বিষয়গুলো লেখা হয়েছে। যদি ট্রাইপড পারেন তাহলে এটাও পারবেন, কোনো একই ব্যাপার। ট্রাইপড আরও কয়েকটা বিজনেস কার্ড দেখি আমরা, বিজনেস কার্ড বলতেছি, ব্রোশিওর দেখি। এ কিন্তু অনেক ধরনের ব্রোশিওর হয়, কিংবা আরও পেজ বেশিও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে। যেমন এটা ট্রাইপড, এটাও ট্রাইপড, এটা প্রথমটা তো আমরা দেখছি। ঠিক এটার ক্ষেত্রেও দেখেন এটা হচ্ছে নাম্বার 1 পেজ। যেমন এটার ক্ষেত্রে শুরুর দিকে যে লোগো রাখা হয়েছে, আর না সবার শেষে 6 নাম্বার পেজে যেহেতু এটা 6 নাম্বার, এখানে কন্ট্রাক্ট আস লেখা হয়েছে, হ্যাপি এন্ডিং। এটা যেহেতু বেশি হাইলাইট। আর এটা হচ্ছে ভিতরের অংশ, যেমন আওয়ার সার্ভিস, আওয়ার সাকসেস, অ্যাবাউট আস, চুজ আস, হোয়াই চুজ আস এই বিষয়গুলো সাধারণত ভীষণ ভিতরে হয়। ঠিক পরেরটাতে যদি যাই, এখানেও সেম, উপরের দিকে প্রথম পেজে লোগোর বিষয়গুলো রাখা হয়েছে, আর ভিতর দিকে অন্যান্য অপশনগুলো। এখন যেহেতু এখানে ভাঁজের বিষয়টা আসছে, আমরা এটার পেজ সাইজটা কিভাবে নিব এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে চলেন আমরা এটার জন্যই একটা ডিজাইন তৈরি করি। প্রথমত দেখি এটা কি পেজে আছে। এটা হচ্ছে A4 পেজে, 8.27 × 11.69, এটা হচ্ছে A4 পেজ। যেভাবে আমরা ফ্লায়ারের জন্য সাইজটা নিছিলাম ঠিক একইভাবে কাজগুলো করব। ফাইলে আসলাম, ফাইল থেকে নিয়ে আসার পর এখান থেকে ইন্টারন্যাশনাল পেপার, তারপরে A4 ইঞ্চিতে কাজটা করতে যাচ্ছি, এই জন্য ইঞ্চি। যেহেতু প্রিন্ট হবে, এই ধরনের কাজগুলো প্রিন্ট হয়ে থাকে, হাতে হাতে দেওয়া হয়, সেই জন্য রেজুলেশন হচ্ছে 300, কালার মোড হচ্ছে CMYK। ওকে করলাম।
এখন দেখেন আমরা যেভাবে ফ্লায়ারে ব্লিড নিছিলাম সেইভাবে এখানে কাজটা করতে পারি। তাহলে আমি এটা যদি আমি সরাসরি ওকে করি তাহলে আমার এটা কি আসবে বলেন দেখি? এটা আমার প্রিন্ট এরিয়া আসবে, না সেভ জোন আসবে, না ব্লিড আসবে? যদি আমি এটা সরাসরি ওকে করি A4 এর মধ্যে কোন সাইজটা আসতেছে? ফ্ল্যাট তো আমরা করছি, ফ্ল্যাটের সাইজটাই নিব আমরা। এটা যদি আমরা সরাসরি ওকে করি তাহলে আমার কিন্তু আসতেছে মেইন যে প্রিন্ট এরিয়া সেটা আসতেছে। আপনারা চাইলে, যেমন এটা লম্বা আসছে, আপনারা চাইলে নিউ নেওয়ার সময় এগুলা সাইজগুলো উলট পালট করে দিতে পারেন, তাহলে সাইজগুলো আপনার সরাসরি এটা ভার্টিক্যাল বরাবর আসবে। কিন্তু আমি উলট পালট না করে এখান থেকে ইমেজ থেকে ইমেজ রোটেশন একটা করে দিলেই হলো। ঠিক তেমনটাই পেজ নিয়ে নিলাম। এখন এখানে ক্লিক করে মার্ক করলাম, এখানে মার্ক করলাম। দেখেন এটা যেটা নিছি ঠিক ফ্লায়ার ডিজাইনের মতো, এটা হচ্ছে আমার সেভ জোন। তাহলে সেভ জোন থেকে আমাকে এখন সেভ জোন বললেই বলতেছি, এটা হচ্ছে আমার কাটিং এরিয়া বা প্রিন্টিং এরিয়া। এখন আমাকে সেভ জোন নিতে হবে। আমরা জানি সেভ জোন হচ্ছে 0.25 ভিতরে থাকে, তাহলে ভিতর দিকে নিয়ে আসি ইমেজ থেকে ক্যানভাস সাইজ। তাহলে যেহেতু ভিতর দিকে নিয়ে যাব এই জন্য হচ্ছে -0.25। ওকে, ফ্ল্যাট যেভাবে করছিলাম হুবহু ওইটাই 0.25 ভিতরের দিকে আসলো। এটা হচ্ছে আমাদের সেভ জোন। ফ্ল্যাট যেভাবে করছি হুবহু ওইটাই, শেষের দিকে একটু পরিবর্তন আছে। এটা একটা। আর এখন ব্লিড নিয়ে নিই। যেহেতু ব্লিড দুইটা অংশ যাচ্ছে, এক হচ্ছে আমাদের এখান থেকে এখানে যাচ্ছে সেভ জোন, তারপর এটা হচ্ছে ব্লিড, অর্থাৎ 0.25 ইন্টু হচ্ছে 0.5 ক্যানভাস সাইজ। তাহলে এবার হবে 0.5। এই সাইজটা যারা যারা ফ্লাই করছেন তারা প্রত্যেকেরই নেওয়ার কথা। ফ্লায়ার যেভাবে নিছে ওই সাইজটাই। এখন এক্সট্রা কিছু চেঞ্জিং আছে, যেমন এই ডিজাইনের ক্ষেত্রে এই যে তিনটা অংশে ভাগ করছে, এই তিনটা অংশে আমরা ভাগ করব কিভাবে? ভাগ করাটাও খুবই সোজা, অনেকভাবে করা যায়। সবচেয়ে যেটা সোজা উপায় সেটাই দেখাচ্ছি। 3 ভাগে ভাগ করব। তাহলে এখানে শেপে আসার পর লাইনে আসবেন। আমি এখানে একটা লাইন নিয়ে নিচ্ছি, শিফট চেপে লাইনটা নেবেন। শিফট চেপে একেবারে পারফেক্টভাবে দেখেন একটা লাইন চলে আসছে। এখানে একটা পারফেক্টভাবে একটা লাইন নিয়ে নিছি আমি। এই লাইনটাকে আমরা কয়টা কপি করব? 4টা কপি করব। তাহলে 2টা 3টা 4টা কপি হয়েছে, 4টা কপি। প্রথম যেটাকে আছে এই প্রথমটাকে একেবারে নিয়ে যাই ঠিক কাটিং এরিয়া বরাবর, জুম করে দেখব ঠিক পারফেক্ট জায়গায় বসাইতে হবে। ঠিক পারফেক্ট জায়গায় এটা একেবারে মিডিল বরাবর বসাই দিলাম। এটা হচ্ছে প্রথমটা। আর এ পাশের যেটা আছে শেষেরটা, ঠিক এটাকেও ঠিক যেখানে আমার কাটিং এরিয়া সেই জায়গায় বসাবো। এটা কিন্তু ব্লিডের মধ্যে না, যেখানে কাটিং এরিয়া ঠিক মিডিল বরাবর দুপাশে দুটো বসায় ফেলছি। এখন সব শেপগুলো ধরে যদি আমরা ডিস্ট্রিবিউট করে দিই তাহলে তো এটা সমান অংশ নিয়ে ফাঁকা হবে। অলরেডি দেখেন সমান অংশ নিয়ে ফাঁকা হয়ে গেছে। এখন গাইড নিয়ে নিই, এটা সমান করে একটা গাইড, এটা সমান করে একটা গাইড, একেবারে ঠিক জায়গার মতো বসাই দিই। এটা হচ্ছে এটা, সরি এটা কেন সরাবো? গাইডটা সরাবো। ওকে, এটাই না, গাইড এ পাশে সরাইলাম। আর যখন এটাতে করতেছি এটা সিলেক্ট রাখে এটার সাথে গাইডটা অ্যারেঞ্জ করে দিই। এখন এগুলার আর আমাদের প্রয়োজন নেই। তাহলে যে 3টা অংশ ছিল 3টা অংশ তৈরি করে ফেলছি। যদি এটা উপরের পার্ট হয় তাহলে এখন পেজ নাম্বারটা আমরা এখানে করি। যদি এটা উপরের ডিজাইন উপর দিকে হয়, ব্রাশ নিচ্ছি আমি, এটা হচ্ছে নাম্বার 1 পেজ, এটা নাম্বার 6 পেজ, এটা নাম্বার 5 পেজ, যদি এটা উপরের দিকে হয়। আর যদি আমরা এখন এটা ডুপ্লিকেট করে নিই, আর যদি ভিতরের অংশটা নাম্বারিংটা করি ইমেজ থেকে ডুপ্লিকেট, তাহলে দেখেন এটা তো আমার এগুলা লাগতেছে না। যদি এটা হচ্ছে ভিতরের অংশ যদি হয় তাহলে এটা হচ্ছে 2 3 3, আর এটা হচ্ছে
4। তাহলে ভিতরের পেজ নাম্বার অনুযায়ী এটা হচ্ছে 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ। আর বাইরের দিক থেকে এটা হচ্ছে 1 নাম্বার পেজ, এটা 6 নাম্বার পেজ, এটা 5 নাম্বার পেজ। তাহলে 1 নাম্বার পেজে আমাদের সাধারণত লোগো, পিকচার এবং কোম্পানির নেম বা কি বিষয়ে ফ্ল্যাট ব্রোশিয়ারটা সেইটা লেখা থাকে। আর নাম্বার 6 পেজে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে। ভাইয়া হ্যাঁ আগে তো বলছিলেন একের অপোজিটে 2 থাকে। হ্যাঁ, একের অপোজিটে ওই যে ভাঁজের বিষয়টা দেখেন, আগের ইমেজটা মনে হয় নেওয়া আছে। এই যে দেখেন, এই যে 1 6 5, তাহলে আবার আসি 1 6 5। আর দেখেন এই যে এখানে 2 3 4, এই যে এখানে লিখছি 2 3 4, একই রকম তো আপু লিখছি। আচ্ছা ওকে, যেটা লিখছি এখানে একই রকম, যে 1 6 5 1 6 5, যে 2 3 4 2 3 4, একই রকম। শুধু ভাঁজটা আপনাদের সরাসরি দেখাইতে পারলে খুব ভালো হইতো, তাহলে খুব সহজেই বুঝে যেতেন ভাঁজটা কীভাবে পড়তেছে, তাহলে পেজ সাইজগুলো কীভাবে আসতেছে। এই সাইজটা কে কে নিতে পারবেন আর কে কে নিতে পারবেন না ফ্রিলি বলেন। যারা প্ল্যান নিতে পারবেন তারা তো একই রকম, শুধু ভিতরের দিকে আমরা ডিস্ট্রিবিউট করছি। সাইজ নেওয়াটা কি আবার দেখাবো? না ভাই, ভাই ভিতরের দিকে যে আপনি এগুলো নিচে টার্গেট দেখেন। ভিতরের দিকেরটা আমি লেটার পুরাটাই দেখাই, লেটার পেজ নিয়ে একই রকম। ভাই। জি ভাই। ভাই ধরেন একটা ব্রোশিয়ার আপনি নিলে বাস্তবে ব্রোশিয়ার লাগবে না, একটা কাগজ নিলেই মানে বানাইলে বোঝা যাবে না। হ্যাঁ, আপনারা নিজে এই যে আমি যেভাবে দিলাম, আমি দেখেন আমি কিন্তু আপনাদের বলতেছি আমি নিজে কিন্তু বাস্তবে এভাবে করিনি। আমি যে নিজে একটা A4 পেজ নিয়ে বানাইছি, এটাই ঠিক। আপনারাও A4 পেজ বা যে কোনো পেজে নিজে ভাঁজটা দিবেন, ওভাবে দেখবেন যে নাম্বারিংটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে যাবে। ঘরে বসে সাদা কাগজে আমি যদি একটা কিছু হাত দিয়ে লিখি, একের পৃষ্ঠা ভাগ দিলে উল্টা পৃষ্ঠা কোন নাম্বার পরে এমনি বোঝা যাবে। হ্যাঁ, ফোন নাম্বার এটা দিলেই চলে আসবে। তাহলে আমি লেটার পেজের ক্ষেত্রে দেখা, এটা A4 পেজে করলাম, ঠিক যেভাবে ফ্ল্যাগ নিয়েছিলাম ঠিক সেভাবেই লেটার পেজের জন্য এটা হয়ে থাকে। তাহলে ইউএসএ পেপার, এখান থেকে লেটার আসলাম, এবার অন্যভাবে সাইজটা নিই, এটা সবাই জানেন, সেহেতু আমি দ্রুত করতেছি। এখান থেকে আমি চাইলে কমায় নিতে পারি, কমায় নিলে একভাবে করলে হলো, কথা হচ্ছে আপনাকে অ্যাকুরেট সাইজে আসতে হবে। তাহলে প্রথমে আমি সেফ জোন থেকে শুরু করি। সেফ জোন যদি 0.25 কম হয় তাহলে 8.25, আর এখানে হবে 10.75। এটা তো বুঝতেছেন, ফ্ল্যাট নেওয়ার সময় যেটা করছি সেটাই। ওকে, এটা আমার যেহেতু সেফ জোন, এটা আমরা ঘুরাই নিতে পারি, ওখান থেকেও আপনি ঘুরাই নিতে পারেন, এক জায়গা থেকে করলে হলো। এটা পড়া সরাসরি আসতেছে আমাদের সেফ জোন। সেফ জোন হয়ে গেছে, এবার প্রিন্ট এরিয়া নিই 0.25। ওকে, কপি করলাম, পেস্ট করলাম, এটা হলো আমার প্রিন্ট এরিয়া। প্রিন্ট এরিয়া, এবার ব্লিড নিয়ে নিই, ইমেজ ব্লিড 0.25 0.25, ঘুরে ঘুরে ওই একই ডিজাইনে আসতেছে। এটা হচ্ছে ব্লিড এরিয়া। যে বিষয়টা একটু আগে ভাই যেটা বললো, আজকে ট্রাইপডের যে সাইজটা নেব, এটা কীভাবে, এখান থেকে আপনি একটা লাইন নেন, শিপ চেপে পারফেক্টভাবে সোজা করতে হবে। তারপর এটাকে আমরা অল্টার চেপে 4টা কপি করব, 2 3টা 4টা। এখন দেখেন প্রথম যে লাইনটা আছে, প্রথম যে শেপটা আছে, এটা কিন্তু একদম বাইরে রাখবো না, আমরা যেখান থেকে প্রিন্ট করব সেখান থেকে রাখবো। এটা টেনে যে এটার সাথে অ্যালাইন করে নিলাম, ফুললি এটা মিডিল লাইন করবেন। ওকে, আর সবার শেষে যেটা আছে সেটাকেও এটার যে জায়গায় যে লাইনটা হচ্ছে আমাদের প্রিন্ট বা কাটিং এরিয়া, ওটা হচ্ছে এই লাইনটা, তাহলে এটার সাথে মার্ক করে নিয়ে নিব। এখন সবগুলো ধরে এখান থেকে ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে এখানে সব সমান ভাগে এটা ভাগ হয়ে গেল, একেবারে সমান ভাগে ভাগ হয়ে গেছে। তারপর তো আর সিম্পল গাইড নিলে হয়ে যাচ্ছে। এই গাইড নিলাম, এটাতে আসি, এটাতে এসেও এই গাইড নিয়ে নিলাম। এই দেখেন একবার পারফেক্ট ভাবে গাইডগুলো নিয়ে ক্লিয়ার। জি ভাই, লেআউট কি ভাই? এটা কি লেয়ারের কথা বলছে? মানে আমি বুঝতে যাচ্ছি কি লেআউট মানে কি লেয়ার? না, লেআউট মানে লেয়ার না, লেআউট মানে অন্য কিছু হতে পারে। লেআউট তো এরিয়া, যে ফোল্ডারের ভিতরে না টুল ভাই।
লেআউট বলতে কি এখানে একটা ভিতরে দেখা ডিজাইনে সাজানোর বিষয়, ফোল্ডারের বিষয় লেআউট বিষয়টা আছে। আর এখানে লেআউটের বিষয় কোনটাকে বলতেছে এটা আমি বলতে পারতেছি না। ফোল্ডারের বিষয়ে একটা থাকে, সাজানোর একটা বিষয় থেকে লেআউট দিয়ে। আর এখানে লেআউট বলতে লেআউট আর এমনি তো লেয়ারের ধরেন বিষয়টা আছে। বাসা বাড়ি বিল্ডিং করে যখন লেআউট নেয় এরকম একটা বিষয়, এখানে এরিয়াটা সিলেকশন করা বা একটা এরিয়া আমার মনে হয় যেটা ওই যে আমি একটা ফুড ফ্লায়ার দিছিলাম না কালকে, জি ওইটা ওইখানে আমাকে এটা রিজেক্ট করে দিয়েছে। তারা এখানে শুধু বলছে যে দিস আইটেম ডাজ নট কমপ্লাই উইথ বেসিক কম্পোজিশন, আর ব্র্যাকেটে দিছে লেআউট রুলস। আচ্ছা ঠিক আছে, আমি একটু আপনার পরে ব্যাগ আসতেছি। তাহলে এখানে সাইজটা এখন মনে হয় নিতে পারবেন। আমি আজকে ডিজাইন দেখাচ্ছি না, ডিজাইন পরবর্তী ক্লাসে হয়তো আসবো। তাহলে সাইজটা আপনারা এভাবে কিভাবে নিচ্ছে এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে নিয়ে নেবেন। ডেস্কটপ করে দিলাম। ভাইয়া তন্নির কাজ কি যেন দেখাতে চাইছিল? হ্যাঁ ওটাতে যাচ্ছি। প্রথমত আপু এই যে এটা নিছেন এটা খুব রিয়েলিস্টিক, রিয়েলিস্টিক কি মনে হচ্ছে? রিয়েলিস্টিক টি শার্ট মনে হচ্ছে এটা? আর কি এটা রিয়েলিস্টিক টি শার্ট মনে হচ্ছে না? বা এদিক থেকে এর থেকেও ভালো টি শার্টও আছে, আপনারাও ইমেজটা চেঞ্জ করলে ভালো হয়। ইমেজ সিলেকশনগুলো হয়তো আমাদের এখন ভালো আসতেছে না, কিছু আমরা যখন আস্তে আস্তে আর একটু শিখে যাব তখন আমরা খুব ভালো ভালো ইমেজ সিলেকশন করতে পারবো। আর এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়াও এখানে আরেকটা জিনিস বলা হয় যে সিমেট্রিক্যাল বলা হয়। এটা হচ্ছে যারা ক্লিপিং পাথর নিয়ে কাজ করে তারা এই কাজটা খুব ভালো পারে। এ পাশে যেমন ঠিক ডান পাশে তেমন, ঠিক উভয় পাশে একই রকম কিন্তু টি শার্টটার সাইজ করাটা, এটাকে বলে সিমেট্রিক্যাল। এখানে সিমেট্রিক্যাল ডিজাইনটাও করা আছে। ফ্রি ইমেজের ক্ষেত্রে বুঝি নাই ভাই, ওয়ার্ডটা কি? সিমেট্রিক্যাল অর্থাৎ দুপাশেই সমান করতে হবে। যেমন এ পাশে হাতাটা যতটুকু বাইরে আসছে এ পাশেও ততটুকু বাইরে আসবে, এ পাশে যতটুকু আপনার হালকা করে ঘুরছে এ পাশেও ততটুকু আসবে। দুপাশে আর কি টি শার্টে সমান থাকবে, একই রকম থাকবে, দুপাশে একই রকম থাকবে, এটাকে বলা হচ্ছে দুপাশে একই রকম। আর এখানে টি শার্ট লিখে সার্চ করি, টি শার্ট ডিজাইনের টি শার্টগুলো আসলে একটু ব্রাইট কালারের হলে ওয়েবের জন্য আই কেচিং হয়। হ্যাঁ আই ক্যাচিং ব্রাইট কালারগুলো এখন আমাদের ইমেজগুলো খুঁজে বের করতে হবে। বাট স্ট্যান্ডার্ড কালার গুলো আমাদের কাছে মনে হয় যে গ্রে বা হালকা কালার, কিন্তু আগে মানে ওই যে বললেন না দেখতে হবে, দেখে আগে ঢুকতে হবে, তো এই জন্য ওইভাবে সাজানো লাগে। ইমেজটা আসছে কিন্তু বিষয়টা হচ্ছে কি খুব যে একটা রিয়েলিস্টিক ভাবটা যেমন আসতেছে না। যেমন টি শার্ট দেখে যদি আমরা গুগলে সার্চ করি টি শার্ট, যেগুলো পরে আছে যেমন টি শার্টের ক্ষেত্রে ভাঁজ টাস এই বিষয়গুলো থাকে, যেমন এইগুলোর ক্ষেত্রে দেখেন মনে হচ্ছে সরাসরি টি শার্টের ছবি তোলা হয়েছে, কিন্তু এখানে ওই বিষয়টা আসতেছে না আর কি। যদিও ডামির মধ্যে রাখা হয়েছে, ডামি বলতে ওই যে পিছনের দিকে যে প্লাস্টিকের যেটা থাকে, অনেকে বুঝবেন না, আমি শুরুর দিকে ডামি বিষয়টা বুঝতাম না আর কি, ওইটাকে ডামি বলা হয় যেটার মধ্যে কাপড়টা পরায় রাখা হয়। ওই যে ডলগুলা, হ্যাঁ ডলগুলা, ওইটাকে বলা হচ্ছে। যেমন এই টি শার্টগুলো দেখেন রিয়েলিস্টিক আসতেছে কিন্তু এটা অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এই ধরনের টি শার্টগুলো খুঁজে বের করে ব্যবহার করতে পারেন। এগুলো রিয়েলিস্টিক টি শার্ট কিন্তু ওইটার ব্যাকগ্রাউন্ডগুলো এটা রিমুভ করা। আর আপনি যদি টি শার্ট দিতে চান এই ধরনের টি শার্টগুলো বের করলে হয়তো ভালো হবে, খুঁজে বের করতে হবে যেটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা নেই কিংবা টেবিলের উপর আছে, আপনি রিমুভ করে এইভাবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে ফেলছেন। না ভাইয়া, দুদুল ভাই, হ্যাঁ ভাই শুনতেছি। মানে সিম্পলের মধ্যে অনেক মানে সহজে কাজগুলা মানে স্মুথ হয় দেওয়া যায়। হ্যাঁ যায় সিম্পলের মধ্যে, আর সিম্পল জিনিসগুলোই ভাই বিক্রিও বেশি হয়। হ্যাঁ হ্যাঁ, ও টি শার্টটা আরেকটু আপনাকে চিন্তা করতে হবে, ঠিক আছে সময় নেন আপনি আরও
কেননা ইমেজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্ডার পাওয়ার জন্য। আমরা দিতে পারি কিন্তু কম্পিটিশনের দিক থেকে আমরা একটু পিছায় পড়বো তুলনামূলক। এটা একটা। আর নাহিদ ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি স্টপ দিলাম। হ্যালো হ্যাঁ ভাই শুনতে আপু। ও ভাইয়া আপনি ওই যে ভাইয়া আমার প্রবলেমসটা একটু যদি দেখেন এটা কেন সমস্যা জি হয়েছে। ভাই আপনাকেই ভাই স্ক্রিন শেয়ার দিতে বলছি। ও সরি সরি। রিজনের ওখানে চলে যান। আচ্ছা একটু ওয়েট করেন। এটা তো আসছে এই যে না প্রবলেম। না এটা ক্রস করেন, আমি একটু ওয়েট করেন, আমি আমার স্ক্রিনটা ঠিকঠাক করে নিই। আমি ব্যাক আসতেছি। নাহিদ ভাই জি ভাই। কি মানে যে রিয়েল আচ্ছা। এস্টেট কি দিছে ওরা? Your work may have following problems. These items আচ্ছা, বুঝতে does not পারছি। comply with basic compositions. আচ্ছা, ব্র্যাকেটের হ্যাঁ, মধ্যে লেখা আছে no work। বুঝতে পারছি ভাই, আপনার মনে হয় পেজ সেটআপে ভুল গেছে, এটা একটা জিনিস হতে পারে। তারপরে হ্যাঁ, রুলার হ্যাঁ। এগুলাতে ভুল গেছে হয়তো। আচ্ছা ভাই তার আমার মনে হয় যে নাম্বারিং কলাম আছে বা র আছে বা ওই যে হ্যাঁ হ্যাঁ সবগুলো মিলেই বুঝাইতে ইয়ে করছে, লেআউটটা করে লেআউটের মধ্যে যেগুলা পড়ে। তাহলে আমি ফাইলটা একটু আবার ওপেন করি ওই ইয়াটা। ওই যে কলামস আছে না, র আছে না, বা মার্জিন বা সবগুলা কিন্তু ওই যে প্রিন্ট লেভেলে গেলে তো এগুলা লাগে, তাই না? হ্যাঁ তাহলে এইগুলা কিন্তু ইয়ে করে স্বাভাবিক। আচ্ছা আপনার ব্লিড কই গেছে ভাই? হ্যাঁ দেখাচ্ছি। ব্লিড অন করেন দেখি। ব্লিড তো উপরে আছে কিন্তু অন ব্লিডটা করলে অন কি করেন হয়? দেখি। তাই তো এখানে দেখেন ব্লিড, তাহলে সেভ জোন কই? কাটিং এরিয়া আছে, সেভ জোন তো নাই। সেভ জোন কোনটা? এই তো ভাই ভুল তো বাইরে হয়ে গেছে। সেভ জোন ভাই কালকে আপনাকে দেখাইছিলাম তো মনে হয়। আচ্ছা যাই হোক ভাই, হয়তো আমারও চোখে পড়েনি, কারণ বুঝতেই পারতেছেন অনেকগুলো দিক থেকে দেখি, আমারও চোখে হয়তো পড়েনি সেই সময়। হ্যাঁ, হ্যাঁ। তাহলে দেখেন আমি ফ্লায়ারের ডিজাইনে আপনার সেভ জোন, আপনার সেভ সেকশনটা কোন জায়গায়, এটা আপনার ভিতরে থাকবে? হ্যাঁ আপনার সেভ জোন কোথায়, ব্লিড কোথায়, কাটিং এরিয়া কোথায়, তিনটা জিনিস থাকতে হবে, কিন্তু এখানে তো দুটো জিনিস আছে। আর কি ভাই পেজ নেওয়াটা ঠিক হয়নি। আমার যে একটু আগে যে করলাম ডিজাইনটা দেখছিলেন কি আপনি, আমি কিভাবে করছিলাম? পেজ সাইজটা পেজ সাইজ নেওয়াটা ঠিক হয়নি। 8.5। এখন কি ভাই এটাকে আবার নতুন করে করব নাকি না এটাকে একটু মানে পেজ টেজ নিয়ে ওই সবটা? এটাকে মডিফাই করা যাবে, সমস্যা নেই, এটাকে মডিফাই করা যাবে। আচ্ছা আচ্ছা। পেজ সাইজ তো ভাই A4 নিব না, A4 নিয়ে তারপরে এটাকে বাড়ায় বাড়ায় করব। হ্যাঁ A4 কে নিয়ে বাড়াবাড়ি করবেন আপনি। এখানে তিনটা জিনিস থাকে, সেভ জোন, কাটিং এরিয়া বা প্রিন্ট এরিয়া, তারপরে হচ্ছে ব্লিড, কিন্তু আপনার এখানে দুটো জিনিস নেওয়া হয়েছে। আমার মনে হয় ভাইয়া এটাতেই সমস্যা ধরছে, তারা ব্লিড বা বাইরে ভাই, কাটিং। সমস্যা ধরছে নিশ্চিত তো ভাই, বললাম তো এই জায়গায় সমস্যাটা ধরছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি একটা কাজ দেখতেছি করেন, ট্রাই। আপনি ইমেজ থেকে ইমেজ সাইজে দেন, ইমেজ থেকে ইমেজ সাইজে দেন। ওকে 8.5 আপনি কি এটা লেটারে করছিলেন? জি ভাইয়া। লেটারে করলে তো এখানে আমাদের 8.5 ইনটু 11 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে যে এখন কি ভাইয়া এখানে চেঞ্জ করা যাবে নাকি? ইঞ্চিতে আছে, সাইজটা আপনার পারফেক্টলি ভাবে না হয়নি। আচ্ছা একটা কাজ করুন, আপনি সাইজটা নেন, আমি কিভাবে নিচ্ছেন আমি পুরোটাই দেখি, বাই দিক থেকে নেন। আপনি আমাকে একটা লেটার পেজের জন্য, হ্যাঁ আপনি বলেন। ওই ব্লেড এরিয়া ভাই যেরকম নিছে আমি তো ওই রকমই দিছি, একটা কাটিং এরিয়া গুলো এরকম দেওয়া দিছি না তো।
এখানে এই লেআউটের সাইজটাই যেটা আছে আপনি ওইভাবে হ্যাঁ ওইটাতে প্রবলেম। হ্যাঁ আচ্ছা অন্য ঠিক আছে জায়গায় নাইস ভাই, আপনি শুরু থেকে নেন, আপনি কিভাবে নিচ্ছেন আমি দেখি। আপনার সাইজ লেআউট নেওয়াতেই প্রবলেম আছে। আপনি A4 সরি আপনি আচ্ছা ঠিক আছে A4 পেজের জন্যই আপনি নেন, A4 পেজের জন্য একটা ফ্লায়ারের সাইজ নেন। কিভাবে করেন আপনি? মুখে মুখে বলে দেন, তাহলে আমিও শিখি কিভাবে করতেছেন। এই তো ভাই প্রথমে আমি A4 সাইজ নিলাম, তারপর এখানে মিলিমিটার ইঞ্চিতে করলাম। এখানে তো এটা তো প্রিন্ট যাবে, সেই জন্য ভাই আমরা এখানে CMYK কালার নিলাম, রেজোলিউশন 3 ঠিক রাখলো। আছে, ওকে করার আগে একটু বর্তমান যে সাইজটা আপনার তৈরি হলো, তাহলে এটা কি সাইজ তৈরি হয়েছে বলেন দেখি। A4 এর মধ্যে আমাদের সেভ জোন না কাটিং এরিয়া না ব্লিড, কোনটা তৈরি হয়েছে? না, এটা সেফ জোন ভাইয়া, মানে এটার মধ্যে আমরা সবকিছু করব, না কালার ভাই, টালার এটা সব। এটা সেভ জোন না, এটা আপনার প্রিন্ট এরিয়া তৈরি হয়েছে। এটা তো সেভ জোন। এখন বাড়াইলে পরে হবে নাকি 25 করে যে বাড়াবো? এটা যখন এটা আমাদের হইছে, আমরা দেখেন এটা তৈরি হয়েছে আপনার সেভ জোন, অর্থাৎ মেইন A4 পেজটা হচ্ছে আমাদের সেভ সরি প্রিন্ট এরিয়া। এটা যেটা তৈরি হয়েছে এটা আপনার প্রিন্ট এরিয়া। আপনাকে সেভ আচ্ছা। জোন তৈরি করতে হবে এবং ব্লিড তৈরি করতে হবে। তাহলে করেন আপনি, আমি দেখি কিভাবে। এটা হচ্ছে আপনাদের প্রিন্ট এরিয়া তৈরি করছেন আপনি। এগুলা ধীরে ধীরে চেক করে নেবেন, কোনগুলা বা এগুলা দিক থেকে মিসিং গেলে। এখন তো ভাইয়া 0.25 করে নিব, তাই না? দেখেন আপনার এই যে বুঝার ভুল যে আছে, আমি আপনার কথা শুনে বুঝতে পারতেছি। 0.25 আপনি বাড়াবেন না কমাবেন? বাড়াবো না ভাইয়া। এটার ক্ষেত্রে প্রথমে কমবে, আপনি যেভাবে সাইজটা নিছেন এখানে তো হ্যাঁ, প্রথমে হ্যাঁ। কমবে, তাহলে -0.25 হবে প্রথমে। ও তাহলে এখানেই ভুলটা হইছে ভাই আমার। এই দেখেন এখানে হবে, দেন আপনি নেন, আপনি পুরো পেজটা নেওয়া দেখাচ্ছি। যদি আপনি যেভাবে নিচ্ছেন আপনি কয়েক সবাই দেখেন বিষয়টা, এখানে সাইজটা আমাদের কিভাবে নেবেন নেন, আপনাকে রিয়েল সাইজটা আসলেই হবে। আপনি যদি শুরুতে 0.25 মাইনাস করে নিতেন তাহলে কিন্তু এটা আর লাগতো না, যেহেতু আপনি শুরুতে করেননি এখানে আপনাকে মাইনাস করতে হবে। তো নাইস ভাই, ওই যে এখন সাইড এটা করে দিতেছেন, এটা সেভ দিয়ে রেখে দিয়ে এটা আমি বারবার করতে পারবেন। এটা হচ্ছে আচ্ছা নেন তাহলে ভাই আমি করেন টেম্পলেট করেন এটাই করেন। এটা হচ্ছে A4 এর জন্য -0.25 করেন। দেখেন এবার ওকে করেন, ওকে প্রসিড করেন। দেখেন এবার তৈরি হলো আপনার সেভ জোন, সেভ জোনটা ভিতরে থাকে, এটা হচ্ছে সেভ জোন। তাহলে এখন ইয়া দিয়ে বলতে ইয়া দিয়ে দিব না, এগুলো দিয়ে আপনার এখন যেটা তৈরি করলেন এটা হচ্ছে সেভ জোন, আর প্রথমে যেটা তৈরি করছিলেন সেটা ছিল আপনার প্রিন্ট এরিয়া বা কাটিং এরিয়া। এবার ব্লিড এখন আসবে ব্লিড নাকি ভাই? না, ব্লিড তো আসেনি, ব্লিড তো থাকে আমাদের বাইরে। বাইরে। এখন যেটা তৈরি হয়েছে এটা হচ্ছে আমাদের সেভ জোন, যেখানে গাইডলাইনটা আছে এটা হচ্ছে শেষ, এখন যেটা আসবে এটা ব্লিড আসবে না? না, এবার যেটা নিব সেটা নিব ব্লিড। তাহলে আপনি ব্লিড নেন, এবার ব্লিড কিভাবে নিচ্ছেন দেখি। তো সেই এখন তো ভাই প্লাস করব, তাই না? প্লাস করবেন, প্লাস 0.25। এবার তো 0.25 হবে না ভাই, 50 হবে নাকি? এবার হবে 50। কেন বলেন দেখি, আপনি দুটো অংশ একবারে নিচ্ছেন, আপনি সেভ জোনে আছেন, আপনি কাটিং এরিয়াও নিচ্ছেন ব্লিডও নিচ্ছেন, এজন্য দুটার জন্য দুটো নিতে হবে, যোগ করে দিলে হয় 0.5। ভাই কাজ করতেছি ঠিক আছে, কিন্তু বুঝে শুনে করতেছি না। বুঝে শুনে করতে হবে। প্লাসের ক্ষেত্রে তো লেখা লাগে না, মাইনাসের ক্ষেত্রে কিন্তু আবার মাইনাস উল্লেখ করতে হয়। হ্যাঁ এবার দেখেন প্লাস তো আমরা জানি প্লাসের ক্ষেত্রে। এবার দেখেন আপনার A4 এর জন্য এবার সাইজটা ঠিক হলো। আপনি তাহলে এবার লেটারের জন্য নিয়ে দেখেন দেখি সাইজ, নতুন পেজে আগের সাইজটা আপনার ভুল গেছে। আরেকটা পেজ লাগবে নতুন। লেটারের জন্য কিভাবে নেবেন, কথা হচ্ছে কি আপনি যেভাবেই নেন, ইউএসএ পেপার দেখেন অনেকভাবে। আপনি যদি এখানে সরাসরি ওকে করেন, দেখেন আপনাকে আরেকটু ধীরে ধীরে, আপনি মনে হয় এখনো ক্লিয়ার হননি। দেখেন 8.5 × 11 এটা হচ্ছে আমাদের প্রিন্ট এরিয়া। 8 আপনি চাইলে এখান থেকেও মাইনাস করে নিতে পারেন, ভিতর থেকেও মাইনাস করতে পারেন, যেখানে ইচ্ছা করেন। কথা হচ্ছে আমাকে প্রিন্ট এরিয়া এই সাইজগুলো ঠিক থাকতে হবে। আপনি কি এখান থেকে মাইনাস করতে চাচ্ছেন না ভিতর থেকে মাইনাস করবেন, কোনটা বলেন? না ভাইয়া আমি আমি চাচ্ছি সবসময় আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে, এখানে অ্যাকচুয়াল যেটা আছে এটা থাকবে, তারপর যোগ করে করে করব। আর কি আপনি আস্তে আস্তে করে বাড়াবেন, আপনি আস্তে আস্তে করে বাড়াতে চাচ্ছেন। আস্তে আস্তে করে বাড়াবো। যদি আস্তে আস্তে করে বাড়াইতে চান তাহলে প্রথমে আপনাকে এখানে কমাই নিতে হবে। যেমন দেখেন A4 এর কিন্তু আপনি ভিতরে কমাননি, আর যদি আস্তে আস্তে বাড়াইতে চান তাহলে এখানে কমাই নিতে হবে। তাহলে 0.25 কমাই দেন। তাইলে তো টুটুল ভাই আপনি ওই দিন দেখাইছিলেন যেটা আপনার ওই টিউটোরিয়ালে, এখান থেকে ওই 8.5 থেকে
0.25 মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি এখানে আবার মাইনাস না করেন, দেখেন আমরা কিন্তু এখানে শুরুতেই মাইনাস করতেছি। যদি এখানে মাইনাস না করেন তাহলে ওখানে গিয়ে মাইনাস করতে হবে, এক জায়গায় করলে হলো। আপনি তো এখানেই মাইনাস করে নিচ্ছেন, তাহলে এখান থেকে 11 থেকে 0.25 গেলে হচ্ছে 10.75। দেখেন আপনি কিন্তু এখানে 0.25 মাইনাস করে নিয়ে নিছেন, তাহলে তো আপনাকে আর ওখানে গিয়ে মাইনাস করতে হচ্ছে না। জি ভাইয়া, ওকে, তাহলে এখানে আমরা 8.25 নিব আর এখানে 10.75, হ্যাঁ। আর পরবর্তীতে আমরা অ্যাড করে করে যাব, 0.25 করে অ্যাড করে করে যাব, অ্যাড করে তাই না করে ভাইয়া? যাবেন। ঠিক একইভাবে এরপরে, ঠিক একইভাবে এরপরে, হ্যাঁ এরকম করলে বোধহয় ভালো হবে, না হলে ওই যে পরে একজনে মাইনাস বা 50 প্লাস টেস্ট থেকে যেতে পারে। যার যেটা এরকম ভালো করে লাগে করবেন। দেখেন আপনি যদি A4 এ দেখেন এখানে মাইনাস করলেন, তাহলে A4 এর জন্য যদি করেন A4 এর জন্য মাইনাস করেন, কিন্তু ওখানে একটু যেহেতু পয়েন্টের বিষয়গুলো বেশি, ঝামেলা হয় বেশি। ওকে জি করেন। ভাইয়া, এখন দেখেন এটা কিন্তু আপনি যেহেতু মাইনাস করে নিছেন, এটা কিন্তু আপনার এখন সেফ জোন, বর্তমানে ভাইয়া। বুঝতে হবে এটা হচ্ছে সেফ জোন। তাহলে এটা এখন জি করেন, ভাইয়া। তাহলে এটা নিচ্ছেন আপনি সেফ জোন। এখন ক্যানভাস সাইজে যাব, সরি, ক্যানভাস সাইজে যাওয়ার পরে 0.25 করে নিব। হ্যাঁ, এবার হচ্ছে বাড়বে, এবার কিন্তু আমাদের কমানোর প্রয়োজন নাই, কেননা আপনি আগেই কমাই নিছেন। জি জি ভাইয়া, এইবার মনে ক্লিয়ার হয়েছেন, বোঝা যাচ্ছে। তাহলে দেখেন এটা আবার আপনার কি তৈরি হলো বলে দেখি, কাটিং এরিয়াটা তৈরি হলো। জি ভাইয়া, এখন কি ব্লিড তৈরি করব না? ব্লিড যদি আপনি এখনই তৈরি করে ফেলেন, তাহলে ব্লিড কিটা তো মিলে যাবে, আপনাকে তো গাইড নিতে হবে। গাইড না নিলে তো গাইড নিয়ে নেন। হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া, সেটাই বলছি, ব্লিড যদি নিতে চাই তো অবশ্যই এখন আমাকে এটার পরে আসবে ব্লিড, তাই না টুটুল ভাই? হ্যাঁ হ্যাঁ, এটার পরে ব্লিড হচ্ছে সবার শেষে। এবার হচ্ছে ব্লিড এখন আবার 0.25, 0.25, অর্থাৎ ব্লিডটা বাড়ায় নিলাম। ওইখানে ভাই সমস্যা হচ্ছে, A4 সাইজে আমি তো বাড়াই বেড়ে কইরা অভ্যস্ত, বিজনেস কার্ড বা ওই সব, তো আমি ওইখানে এবার A4 নিয়ে সাইজটা পারফেক্ট আছে। দেখেন এবার যদি আমি আপনাকে বলি লেটার সাইজটা, আবার লেটার সাইজে যান, লেটার সাইজ এটা দেখেন আপনি পেয়ে যান, লেটার সাইজে যান, ফাইল থেকে নিউ, তো আবার যাব লেটার সাইজ। হ্যাঁ কন্ট্রোল এম লিখবে, এটা সব ইউজ করবে। লেটার সাইজে যান। দেখেন আপনি কিন্তু আগের বার সরাসরি এখানে মাইনাস করছিলেন, যদি আপনি এখানে মাইনাস না করেন তাহলে কি তৈরি করতে পারবেন? আগের বার কিন্তু এখানে মাইনাস করছিলেন আপনি, জি করতে পারবেন? জি জি ভাই, আগের বার তো মাইনাস করছি, এখন মাইনাস করতে হবে না। ধরে নেন আপনি এখানে মাইনাস করলেন না, তাহলে কিভাবে পেজটা সেটআপ করবেন? এবার ওকে করেন দেখি। এটা মূলত এটা কোন সাইজ? এটা হচ্ছে আমাদের প্রিন্ট সাইজ। ওকে করেন, ওকে করেন। তাহলে এবার কিভাবে সাইজটা নিব আমরা? এবার কিন্তু এখানে নেওয়ার স্টাইলটা চেঞ্জিং হয়ে গেছে। এখন তো ভাইয়া মনে হচ্ছে যে আমরা ওই যে শুধু ডাইরেক্ট ইয়া করে বাড়াই ফেলবো, কত করে না, এখন এখানে তো কমায়। এবার তো ভাই ডাইরেক্ট বাড়াইতে পারবো না। এটা 25 কমাইয়া পরে হ্যাঁ, এই যে লিটন ভাই বুঝতে পারছে, এবার 25 কমাইতে হবে, কেননা আপনি আগে মাইনাস করেননি। হ্যাঁ হ্যাঁ, কমায়া বাড়াইতে হবে কি আগের মতো? তাহলে এটা দরকার কি আমাদের টুটুল ভাই? এটা তো দরকার নাই, তাহলে 25 25 3 25 করব। আমি একবার 25 করব, মনে না থাকলে আবার বাড়াই দিলাম, ট্যাপ লাগিয়ে দিব না। হ্যাঁ, একভাবে করলে হলো। তাহলে আপনি বর্তমান যেটা নিচ্ছেন, এটা নিচ্ছেন কাটিং এরিয়া, বর্তমান যেটা নিচ্ছেন এটা হচ্ছে আমাদের কাটিং এরিয়া বা প্রিন্ট এরিয়া। তাহলে সেফ জোন নিয়ে যান, সেফ জোন তো ভিতরে থাকে, তাহলে সেফ জোন আপনার কমবে। সাইজটা বুঝতে হবে কোনটা কিসের জন্য। তাহলে এটার জন্য কিন্তু এবার প্লাস হবে না, এবার প্রথমে মাইনাস হবে। না ভাই, নাইট ভাই না বুঝলে আবার বলেন, নাহলে কিন্তু সাইজ না ঠিক হলে এদিকে কোনোটাই ঠিক হবে না। এই জন্য যেমন এই যে হ্যাঁ, আবার দেন এই যে ব্রোশিওরের বিষয়টা, ব্রোশিওরের কিন্তু আবার পেজ বেশি, এই জন্য আমি সরাসরি বুঝাইছিলাম যে পেজের বিষয়টা। এবার আমরা কমাচ্ছি, কিন্তু আগের বার কিন্তু লেটারে কমাইনি। কথা হচ্ছে ঘুরে ঘাড়ে ওই বিষয়টা। দেখেন আমরা যদি কোনো একটা নির্দিষ্ট জায়গায় যেতে চাই, ওটা কিন্তু অনেকগুলো রাস্তা আছে। এখন আপনি আপনার শহরের চৌরাস্তায় যেতে যাচ্ছেন, অনেকগুলো কিন্তু রাস্তা আছে, যে কোনোটা দিয়েই যেতে পারবেন। কথা হচ্ছে আমাদের মেইন জায়গায় পৌঁছাইতে হবে, কিভাবে ইচ্ছা পৌঁছান আপনি। আচ্ছা, এখন তো আমরা আগে ছিল আমাদের কাটিং, আর এখন আসছে সেফ জোন আসছে। এখন আমরা ক্যানভাস সাইজে কি আমরা এখন মূল যে 0.50 বাড়াই দিব। হ্যাঁ, 0.50 বা 50 যেটা কোন একরকম। তাহলে আমাদের ব্রিড শোর চলে আসতেছে একবারে। এই যে চলে আসলো। দেখেন আপনি আগেরটা দেখেন, এই যে কি লিখছে, আনটাইটেল 2 তে যান, এটা দেখেন, আর 3 তে যান।
দুটা কিন্তু অর্থ একই রকম, সরতেছে কি সরে না, জি ভাই। কিন্তু দুটা দুই স্টাইলে জি নেওয়া ভাই। গেছে, দুটা দুই স্টাইলে নেওয়া জি। গেছে। আচ্ছা ভাইয়া, এখন আরেকটা প্রশ্ন হইলো যে অনেক সময় তারা বলে যে আপনি A4 লেটারে আমার ফ্লায়ারটা করে দেন, A4 ফ্লায়ার। হুম। হ্যাঁ, তো A4 ফ্লায়ারের ক্ষেত্রে এখানে তো আমি A4 ফ্লায়ার নিছি, নেওয়ার পরে কি করলাম আমি এখানে কমাইলাম, কমানোর পরে বাড়াইলাম, তারপরে ব্লিড এরিয়া দিলাম, তো সবকিছুই করলাম, তাহলে এখানে তো A4 কাটা পড়লো না এখানে, A4 সে নিজেই তো। এই যে আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার করুন, আমি এদিকে আরো বিষয়টা আমার দিক থেকে দেখাই, লিখে লিখে দেখাই। আচ্ছা লিখে লিখে করতেছি এটা আমি। প্রেজেন্টেশন হয়ে গেছে। আর সুজল ভাই হ্যাঁ আরেকটা জিনিস দেখাবেন, ওই যে মনে করেন যে আপনি নেন, যে কপি করে ব্লিড যেটা বা ওই যে লেয়ার স্টাইলে দিয়েছে, একটা লেয়ারকে গ্রুপ করা যায়। হ্যাঁ হ্যাঁ, কালকে তো বলছিলেন যে ফেসবুক অ্যাড এর যে এগুলার খুব কম, তো আমরা এটাই ক্রিয়েট করব, তো এটার ক্লাস কি আর হবে না? এটার ক্লাস রাখবো আমি ইলাস্ট্রেটরে গিয়ে, ইলাস্ট্রেটরে এটার স্পেশাল যে ডিজাইনগুলো আছে ওটা রাখবো ইলাস্ট্রেটরের মধ্যে, আপাতত বেসিক টাচ দিছি, ইলাস্ট্রেটরে ওটার কাজটা করব আমরা। ইলাস্ট্রেটরে কি এরকম অ্যানিমেশন করা যায়? না, ইলাস্ট্রেটরে অ্যানিমেশন সম্ভবত করা যায় না, ইলাস্ট্রেটর কখনো অ্যানিমেশন করিনি। তাহলে সাইজের বিষয়ে আমি লিখে লিখে করতেছি, বিজনেস কার্ডে যে ভাই প্রেজেন্ট নেওয়া হয়ে গেছে? না প্রেজেন্ট নেওয়া হয়নি, আজ টাইমও আছে 10 মিনিট। আচ্ছা নাহলে এবার এদিকে ক্লিয়ারও হচ্ছে না, ঠিক আছে তাও যতটুকু পারা যায় করি। আচ্ছা বলেন যে কেউ আমাকে বলতে পারবেন লেটার পেজের সাইজ কত? কারো স্মরণ নাই? দেখেন 8.5 ইন্টু 11, 8.5 ইন্টু 11 সাইজ। টেক্সটটা বড় করে নেই, দেখেন এটা হচ্ছে, দেখেন মেইন সাইজ, এটা হচ্ছে কি বলেন দেখি মেইন সাইজ। এই সাইজটা আমার কোন সাইজ? এটা আমার ব্লিড সেভ জোন না কাটিং এরিয়া, কোনটা বলেন? এই সাইজটা কোনটার মধ্যে পড়তেছে? এটা আমার কোন সাইজ? এটা আমার ব্লিড সেভ জোন না কাটিং এরিয়া? কাটিং এরিয়া এটা। এটা হচ্ছে কাটিং এরিয়া, এটা কিন্তু বুঝতে হবে, এই জিনিসটা বুঝলেন তো সব হয়ে গেল। তাহলে বা প্রিন্ট এরিয়া, এরিয়া বানান ঠিক আছে, আচ্ছা হইলো। তাহলে দেখেন এটা আমার প্রিন্ট এরিয়া, আর প্রিন্ট এরিয়া থেকে সেভ জোন কতটুকু কম হয়? 25। আর এটা ইকুয়াল হচ্ছে আমার, এটা সমান সমান গণিতের মতো করে হিসাবগুলো করি, এটা সমান সমান হচ্ছে আমাদের লেটার পেজ, এল এ টি ই লেটার, এল এ টি ই আর লেটার পি এ জি ই। এই বিষয়গুলো বুঝলে যেভাবে ইচ্ছা সেভাবে করেন, কোনো সমস্যা নেই। তাহলে আসি, এটা হচ্ছে আমার মেইন সাইজ, যখন কাটবো এখানেই কাটতেছি। এখন দেখেন যেহেতু আমি সেভ জোন নিব, এইখান থেকে অল্টার চেপে নিয়ে আসলাম সেভ জোনের এরিয়াটা, তাহলে সেভ জোন যেহেতু 0.25 কম হয়, তাহলে এখানে কত হচ্ছে? 8.25 আর 10.75। তাহলে এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে সেভ জোন। সেভ জোন, হ্যাঁ সেভ জোন। সাইজ কিন্তু একই থাকতেছে ভাই। আর ঠিক একইভাবে দেখেন এটা যদি ব্লিড হয়, ব্লিড কি হয়? আমাদের বেড়ে যায়। এটা কিন্তু এখন ইকুয়াল আর লেটার পেজ নেই, সেভ জোনটা ইকুয়াল আর লেটার পেজ নাই। তাহলে দেখেন যখন বেড়ে যাবে তখন তাহলে এটা কি হবে? 8.75 10.25, এটা হচ্ছে আমাদের ব্লিড। ব্লিড কেননা এটা আমাদের লেটার পেজ নাই, লেটার পেজের অরিজিনাল সাইজ হচ্ছে এটা। আমরা এই কাজটাই ঘুরে ঘাড়ে করতেছি। তাহলে দেন কাটিং এরিয়া হচ্ছে আমার এই যে এটা, অর্থাৎ এটা হচ্ছে আমার কাটিং এরিয়া। এখন দেখেন আমরা যখন, আপনি যদি নাহিদ ভাই প্রথমে এই সাইজটা নেন, আপনি যদি প্রথমে এই সাইজটা নেন তাহলে কি করতে হবে? আপনাকে আস্তে আস্তে বাড়াইতে হচ্ছে। জি ভাইয়া। যখন আপনাকে দেখেন যখন 8.25 10.75 আপনি নিয়েছিলেন, তখন এটা আপনাকে কিন্তু আস্তে আস্তে করে বাড়াইতে হচ্ছিল। জি ভাইয়া। এই যে তারপরে দেখেন 8.25 থেকে আপনি করলেন এটা করলেন সেভ, এটা করলেন, তারপরে ব্লিড করলেন। এখন যদি আপনি সরাসরি প্রথমে ব্লিড নেন, প্রথমে ব্লিড নিছেন, তাহলে আপনাকে কি কমাইতে হবে না? জি জি ভাইয়া, অবশ্যই প্রথমে 50 কমাইতে হবে। এখন দেখেন আপনি যদি প্রথমে নেন এই সাইজটা, আপনি যদি এখানে নিউতে যান, এখান থেকে নিউতে যদি ওই 8.5 দিয়ে করেন এখান থেকে, তাহলে আপনাকে বাড়াইতে হবে এবং কমাইতে হবে, দুটাই করতে হবে।
এই জন্য কমাচ্ছি একবার, বাড়াচ্ছি একবার। আর যদি শুরুতে এটা নিয়ে নেন তাহলে আপনাকে 2বার করে বাড়াইতে হচ্ছে। এটাই হচ্ছে কথা। সাইজ হচ্ছে আমাদের এটাই, আপনাকে একভাবে সাইজটা মেইন টার্গেট আসলে হলো। আপনার সাইজটা নেওয়াতে ভুল গেছিল, এখনো যদি ক্লিয়ার না হন আপনি আমাকে বলবেন, আমি কিন্তু বা আপনাদের অলরেডি সাইজগুলো তৈরি করা আছে, এগুলোর মধ্যে আপনারা বুঝছি ভাই। এখন ভাই আশা করি সবাই এই জিনিসটা বুঝছে। আরেকটা জিনিস বুঝাবেন যে লেয়ার স্টাইলটা। আচ্ছা আচ্ছা, প্রথমে নাহিদ ভাইটা শুনে নি। নাহিদ ভাই বলেন, তারপর লিটন ভাইয়ের কাছে আসতেছি। বলছিলাম ভাই এখন তো মানে আমরা নিয়ে নিছি একটা, মানে সঠিক মাপের সবকিছু নিয়ে নিছি। এখন চাচ্ছি যে আমি এই পুরোটা লেয়ার ওইখানে নিয়ে আমি কপি করব ওইটার মধ্যে, তাহলে তো আসবেই তো না? আসবে। আপনি শুধু এখন কি করবেন, আপনার যে ডিজাইনের শেপগুলো আছে টেনে কপি করে আপনার এই সাইজটাতে ছেড়ে দিবেন, তারপর শুধু অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নিলে হয়ে গেল। আচ্ছা ভাই, ঠিক আছে ভাইয়া। আশা করি ভাই আমি হোয়াটসঅ্যাপে আপনাকে ছবি আর গিকটা দিছি, একটু যদি কষ্ট করে দেখতেন। জি ভাই, ঠিক আছে, সমস্যা নেই। লিটন ভাই আপনি জানি কি বলতেছিলেন? হ্যাঁ না, ওই যে বলছি আপনার, আমরা তো এই স্টাইলটা নিলাম, এখন ওই যে আপনি কপি করেন না ওই লেয়ার স্টাইলে এসে ব্লিড একটা ব্লিডের মধ্যে আবার ওই যে সেজুন ওই রকম যে লেয়ার স্টাইলটা আপনি যে আপনার প্রেজেন্টিং হচ্ছে না, ওই যে স্ক্রিনটা শেয়ার হচ্ছে না। স্ক্রিন তো আমার শেয়ারই আছে, দেখাচ্ছে মানে কিন্তু ব্ল্যাঙ্ক লাগছে। এদিকে সবাই কি কারো স্ক্রিন দেখতে এদিকে কারো সমস্যা হচ্ছে? না ভাইয়া দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আপনার সফটওয়্যার ফটোশপ যেটা, এই যে ফটোশপে আসলাম, এই যে এখন ওই যে আপনার লেয়ার স্টাইল যে ব্লিড বা যেটা এখানে করেন যে কপি করে একই ফোল্ডারে রাখেন যে লেয়ার স্টাইলের কথা বলছি। ও একটা থেকে আরেকটা যে কপি করলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো অল্টার চেপে জাস্ট কপি করছে যেভাবে, যেটা কপি করছে যে অল্টার চেপে কপি করছি। না না না, এটা বুঝছি। আমি বলতেছি লেয়ার স্টাইলে যে ব্লিড ফোল্ডার করেন না, গ্রুপ করেন না, হ্যাঁ ব্লিডটা একটা, তারপরে সেকশন বা একটা এরকম ওইখানে করেন, আমিও করতেছি। কিন্তু যে একই ফোল্ডারের মধ্যে আপনি ওই যে ব্লিড লিখে রাখেন, হ্যাঁ লেয়ার স্টাইল রাখেন ডান পাশে যেটা, হ্যাঁ, এটা লিখবেন, এটা লিখবেন কিভাবে? লিখতে পারি, বলতেছি যে ব্লিডের মধ্যে এখন বুঝতে পারতেছি না। আচ্ছা এদিকে ভাই যেটা, আচ্ছা লিটন ভাই যেটা বলতে যাচ্ছে এদিকে কেউ কি বুঝছেন? আমি কিন্তু তেমন একটা বুঝিনি, কেউ বুঝলে ভাইটা আমাকে এদিকে কেউ বলতে পারেন। এটা কি এমন যে ব্লিডের মধ্যে যে গ্রুপটা আছে, গ্রুপের মধ্যে আমার মানে যে লেয়ারটা চাইতেছি না ওইটা ঢুকে গেছে, ওইটা আবার বের করব কিভাবে সেটা কি? ওইরকমই একই ফোল্ডারের মধ্যে। ঠিক আছে, দেখেন এটা আমি এই যে কন্ট্রোল চেপে গ্রুপ করে ফেলছি। এখন দেখেন আমার এটা চাচ্ছে এই যে এটা আমার ভিতরে চলে গেছে। আচ্ছা আগেরগুলো সব ডিলিট করে দিলাম। দেখেন ভাই, মনে করতেছেন এই যে গ্রুপের ভিতর আপনার এই টেক্সটটা ভিতরে চলে গেছে। এটা দেখেন অনেকভাবে বের করতে পারি। আমি আরো একটা শেপ নিই, যেহেতু সবগুলাই টেক্সট, আমি ধরে নিই শেপটা আমি বাইরে রাখতে যাচ্ছি, কিন্তু শেপটা আমার মনে করে এই যে এটা এই শেপটা আমার এই যে গ্রুপের ভিতর ঢুকে গেছে, কিন্তু আমি গ্রুপ থেকে বাইরে করব কিভাবে? শুধু শেপটাই বের করব। তাহলে দেখেন এই শেপটা আছে, টেনে এই যে উপরের দিকে ছেড়ে দিলাম, এই যে বের হয়ে গেছে। আরো বের করার অপশন আছে, দেখেন এটা আছে কন্ট্রোল চেপে এই যে থার্ড ব্র্যাকেট চেপে উপরের দিকে নিচে চাইলে উপরের দিকে, নিচের দিকে নিচে চাইলে থার্ড ব্র্যাকেটের বিপরীত, এই যে বাইরে চলে আসছে। আর গ্রুপের ভিতর টেনে ছেড়ে দিলে গ্রুপের ভিতর চলে আসলো, এই যে গ্রুপের ভিতর। আর বের করতে চাইলে এটা টেনে গ্রুপ থেকে বাইরে বের করে দিব, এই যে গ্রুপ থেকে থার্ড ব্র্যাকেট চাপলাম কন্ট্রোল চেপে, এই যে গ্রুপের বাইরে চলে আসছে। আর আমি সিলেটের ব্যাচে একটা মেসেজ দিয়ে দিই যে তাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। আচ্ছা ভাই, আমার ওই যে পিকটেস্টের ওটা একটু দেখবেন? হ্যাঁ ভাই দেখতেছি। ভাই আনগ্রুপ করার কোনো শর্টকাট আছে? কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি আনগ্রুপের শর্টকাট। কন্ট্রোল শিফট, সকাল থেকে কন্ট্রোল অল্টার জি দিতেছি। এটা হচ্ছে এটা, আর এটা ক্যামেরা এটা ওই যে আছে না এই ফটোশপের ওই বাম পাশে টুলসের একটা গেলে অনেক শর্টকাট কি আপনি পাইবেন। ফটোশপের
ফোল্ডারে দেয়া আছে। সফটওয়্যার বাম পাশে। তাহলে আবির ঠিক ভাই না আপনি টুটুল ভাই? আবির ভাই আপনি আমাকে হোয়াটসঅ্যাপে দিছেন না ফেসবুকে? হোয়াটসঅ্যাপ ওই যে ভাইয়া দেখা যাচ্ছে লাস্ট 18। ভাই অ্যাক্সেস তো দেয়া হয়নি। আচ্ছা ভাই আমার ওইটা একটু দেখবেন। আচ্ছা তারিক ভাই কোনটা দেখবো? ভাই আমার পিক বেস্টে এটা আপনার না দেখাই আমি করছিলাম, সাবমিট করছিলাম, এটার জন্য সন্দেহ হইতেছে, যদি না হয় তাহলে করলাম, রিজেক্ট খাওয়ার আগেই ক্যান্সেল করে দিলাম আর কি। ওকে আচ্ছা শেয়ার করেন দেখি, আমি প্রেজেন্টিং স্টপ দেই। এটা তো আন্ডার রিভিউতেই আছে এখনো। কি ভাই বলছিলাম যে ওই যে সাইজটা ঠিক আছে কিনা ওইটা যদি একটু ওকে দেখতেন, যদি না হয় তাহলে ক্যান্সেল করে দিতাম আর কি, রিজেক্ট আচ্ছা খাওয়ার আপনার আগেই। এই লিংকটা কি আমাকে কোথায় সেন্ড করছিলেন এটার জন্য? লিংকটা আচ্ছা আপনার মনে হয় এটা ডিজাইনটা আমার কাছে আছে, দেখি। না এটা তো একটু কারেকশন করছে, এরপরে মনে হয় একটু কারেকশন করছিলাম ভাই। কারেকশনটা মনে হয় আমাকে দিছিলেন আপনি। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার অফ করেন দেখি, আমি শেয়ার করি দেখি কোথায় আছে। টুটুল ভাই, হ্যাঁ ভাই ওই যে কিছু একটা পিডিএফ দিছেন না আপনি, এখানে তো সবগুলারই সাইজ আছে লিস্টের জন্য। এটা কারেকশন করাটা না, কারণ এটা সাইড থেকে আছে। না ওই যে পিক বেস্টের জন্য একটা কতগুলা পিডিএফ ফাইল দিছেন, হ্যাঁ লিংক দিছিলেন, তো এখানে তো দেখা যাচ্ছে যে যে পিজি মোডে অনেকগুলো লেখা আছে যে কোনটার কি সাইজ। হ্যাঁ সাইজ দেয়া আছে। আচ্ছা ভাইয়া হ্যাঁ হ্যাঁ আপু বলেন। ওই যে বায়ার রিকোয়েস্টের ওইখানে মনে করেন যে বায়ার রিকোয়েস্ট নাই আর কি আপাতত, মানে সবসময় তো আর থাকে না, যখন থাকে না তখন কি আপনাদের ওইখানে অ্যাক্টিভের পাশে 1 থাকে? ও আর আমার বলতে কি আমার সবসময় বাই রিকোয়েস্ট থাকে, আপনারা যদি লেভেল 1 লেভেল 2 হন আপনারা সবসময় বাই রিকোয়েস্ট হ্যাঁ থাকবেই আপনাদের। না ওইটাই বলতেছি যে অ্যাক্টিভের এখানে 1 দেখাচ্ছে আবার নো রিকোয়েস্ট ফাউন্ড, তো ও এরকমও এটা থাকে অনেক ফাইবারের সময় না? আপডেটের কারণে মাঝে সাঝে সমস্যাগুলো হয়, এই ধরনের সমস্যাগুলো হয়। জি আচ্ছা ভাই। ওকে তাহলে এদিক থেকে যেহেতু সময় শেষ, তারেক ভাই আপনি তাহলে গুগল ড্রাইভে লিংক করে আবার আমাকে ওটা পাঠিয়ে দিয়েন। এখন তো আরেকটা ক্লাস শুরু হতে যাচ্ছে, যেটা আপডেট আপনার সেটা। আর আবির ভাইয়ের ইমেজগুলো তো অ্যাক্সেস দেওয়া কি হয়েছে ভাই? ভাইয়া দিতেছি আমি একটা মিনিট। ওকে ভাই অ্যাক্সেস এখনো দেওয়া হয়নি। আচ্ছা যারা সিলেটে যারা অ্যাড হয়েছে তারা আপনারা একটু ওয়েট করেন, যদিও আপনাদের সময়গুলো নিয়ে নেওয়া হচ্ছে। ভাইয়া